আচ্ছা, স্ক্রিনটা আসছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আজকে আমরা ভেক্টর একটা মডেলটাই কন্টিনিউ করবো, যতটা আগের দিন হয়েছিল তারপর থেকে। আচ্ছা, এবার ডাবল এড স্ট্রাকচার, যে একাধিক ফাইন স্ট্রাকচার, বা যে আমরা একাধিক লাইনস আমরা দেখতে পারি, সেই জিনিসটার এক্সপ্লেনেশন আমরা এখান থেকে পারবো। আম, একটা, আচ্ছা আগে করাচ্ছি কমপ্লেক্স স্পেকট্রা। নর্মালি, আচ্ছা এটা এটা দিয়ে একটু আলোচনা করি আগে। সবার আগে আমরা বলবো হচ্ছে যে এক্সপ্লেনেশন অফ ডাবল এড স্ট্রাকচার অফ সোডিয়াম লাইন্স। আচ্ছা, এটার মানেটা কি? এইটা তোমরা যারা সেকেন্ড ইয়ারে যারা এক্সপেরিমেন্ট করেছিলে, সেকেন্ড ইয়ার না, সেকেন্ড সেমিস্টারে যারা, যদি তোমরা কেউ ওই একবারও যদি তোমরা দেখে থাকতে পারো, তোমাদের ল্যাবের মধ্যে একটা এই সোডিয়াম সোর্স থাকে, ঠিক আছে? একটা সোডিয়াম সোর্স থাকে, যেটার থেকে এরকম ইয়েলো লাইন বেরোয়। সোডিয়াম, কি বলবো, সোডিয়াম সোর্স তো ঠিক বলা যাবে না। এটা হচ্ছে সোডিয়াম ভেপার ল্যাম্প। এটা হচ্ছে অনেকটা ওই জিনিসটা, যে জিনিসটা আমরা এই কিছু কিছু রাস্তাতেও দেখবে বড় লাইট লাগানো থাকে, সেখান থেকে ইয়েলো কালারের লাইট বেরোয়। অ্যাকচুয়ালি সম্পূর্ণ, মানে হ্যাঁ ইয়েলোই থাকে, একটু ডিপ ইয়েলো থাকে আর কি, একটু ডিপ ইয়েলো থাকে। এক মিনিট, একটু ডিপ ইয়েলো থাকে। তো যদি তোমরা ওই লাইটটাকে, ধরো একটা লাইট আসছে তো, মানে সোডিয়াম সোর্স থেকে, এটাকে আমরা সোডিয়াম সোর্স বলি বা সোডিয়াম ভেপার ল্যাম্প বলি। সোডিয়াম ভেপার ল্যাম্প, ওই ল্যাম্পের ভেতরে সোডিয়াম, এরকম বড় একটা ল্যাম্প, ওর ভেতরে সোডিয়াম অ্যাটমস থাকে, হাই ভোল্টেজ ইয়ে করা হয়, ইয়েলো লাইট ওটা দেয়। ঠিক আছে? তো ওই যে সোডিয়াম ল্যাম্পের যে লাইটটা, সেটাকে তোমরা যদি একটা প্রিজমের মধ্যে ভাঙো, তাহলে তোমরা কিন্তু শুধু একটাই লাইন পাবে, সেটা হচ্ছে ইয়েলো কালারের লাইন। ঠিক আছে? যদি সাদা লাইটকে ভাঙো, তাহলে তো তোমরা কি দেখতে পারবে? সাদা লাইটকে তুমি যদি ভাঙো, তাহলে তো তোমরা অনেকগুলো কালার দেখতে পাবে, ঠিক কি না? কিন্তু সোডিয়াম ভেপার ল্যাম্পের যে লাইটটা রয়েছে, সেটাকে তুমি যদি প্রিজমে ভাঙো, তুমি একটাই কালার দেখতে পারবে। তার মানে এই যে সোডিয়াম ভেপার ল্যাম্পটা রয়েছে, এই যে সোডিয়াম ভেপার ল্যাম্পটা রয়েছে, এটা কেবলমাত্র একটা কালারই এমিট করছে। এই সোডিয়াম ভেপার ল্যাম্পটা কেবলমাত্র একটা কালারই এমিট করছে। কিন্তু তাই ইয়েলো কালার তুমি দেখবে যদি তোমাদের যে মাইক্রোস্কোপ যা বা এই স্পেকট্রোমিটার যেটা, সেটা যদি রেজলিউশন কম থাকে, তাহলে তোমরা একটা এরকম লাইন দেখতে পাবে। ঠিক আছে? আমি পারলে দেখি, আমার কাছে ছবি আছে, আমি একটা তোমাদের স্পেকট্রার ছবি পারলে পাঠিয়ে দেবো তোমাদের গ্রুপে। ওটা আমাদের ল্যাবে তোলা, লাইন স্পেকট্রা কিরকম হয়। তো তোমরা ওই একটা কালার দেখতে পাবে যদি সোডিয়াম ল্যাম্পের থেকে আলোটা এসে পড়ে। কিন্তু ব্যাপারটা হয় কি, যদি তোমাদের রেজলিউশন ভালো থাকে, তোমাদের যদি ভালো আম, তোমরা যদি ভালো তোমাদের কি বলে, স্পেকট্রোমিটারের রেজলিউশন যদি বেশি থাকে, তাহলে তোমরা দেখতে পাবে যে একটা নয় দুখানা কাছাকাছি লাইন আছে। এবার আমাদের ক্ষেত্রে আমাদের রেজলিউশনটা অত ভালো নয়, তাই জন্য আমরা একটা মোটা লাইন দেখতে পাই। কিন্তু রেজলিউশন যদি ভালো থাকে, তোমরা দেখবে কাছাকাছি দুখানা লাইন রয়েছে। এই দুটো লাইনকে বলা হয় D1 আর D2 লাইন। তোমরা এটা শুনেছো কি, D1 আর D2? সোডিয়াম, সোডিয়াম D1 আর D2 লাইন। সোডিয়াম D1 আর D2 লাইন। তো এই যে দুটো লাইন কেন আসছে, এটাকেই বলছে ডাবল এড স্ট্রাকচার অফ সোডিয়াম লাইন্স। ঠিক আছে? তো সোডিয়াম লাইন্সের ডাবল এড স্ট্রাকচার মানে হচ্ছে যে সোডিয়াম ভেপার ল্যাম্প, মানে একটা এমন একটা ল্যাম্প যার ভেতরে সোডিয়াম অ্যাটমস রয়েছে ভেপার ফর্মে। সেইটার মধ্যে দিয়ে হাই ভোল্টেজ দিলে সোডিয়ামের, সোডিয়াম তো বুঝতেই পারছো সোডিয়ামের স্পেশালিটি কি,
সোডিয়ামের লাস্ট ভ্যালেন্স সেলে কটা ইলেকট্রন থাকে? সোডিয়ামের ভ্যালেন্স সেলে একটা ইলেকট্রন থাকে লাস্ট সেলে। তো এই যে সোডিয়ামের ইলেকট্রনস গুলো হায়ার স্টেট থেকে লোয়ার স্টেট ও হায়ার স্টেটে চলে যাবে ইলেকট্রিক ফিল্ড পেয়ে, তারপর হাই স্টেট থেকে সে যখন লোয়ার স্টেটে আসবে তখন সেই ইয়েলো কালারের লাইটটা ছাড়বে। সেই ইয়েলো কালারের লাইটটাই আমরা এখানে দেখতে পাবো। কিন্তু দুটো তাহলে একটা দেখতে পাওয়া উচিত, আমরা এখানে দুটো দেখি কেন, দুখানা লাইন দেখি কেন? তার কারণটা হচ্ছে এখানটায় আমাদের এই টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের একটা কেস চলে আসছে। এখানে আমাদের এই টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের একটা কেস চলে আসছে। টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম অনুযায়ী ধরো হয়তো সোডিয়াম লাইন্সের হচ্ছে কি এন আর এল এর সেম ভ্যালু হচ্ছে, মানে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম আর কি বলে আর যেটা হচ্ছে আমাদের যেটা হচ্ছে আমার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আর অরবিটাল কোয়ান্টাম নাম্বার, এটার সেম ভ্যালু আছে ইলেকট্রনের। কিন্তু তাদের ক্ষেত্রে যে যেটা আছে মানে হচ্ছে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম তার ডিফারেন্ট ভ্যালু হতে পারে, আর জের ভ্যালু ডিফারেন্ট হওয়ার ফলে আলাদা আলাদা এনার্জি চলে আসে। ঠিক আছে, ইলেকট্রনস হ্যাভিং সেম ভ্যালু of n মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার and l but different values of j have different energies. আর এই টাইপের কেসগুলোকে বলা হয় দিস ইজ কল্ড স্পিন অরবিট স্প্লিটিং। স্পিন অরবিট স্প্লিটিং এটাকে বলা হয় স্পিন অরবিট স্প্লিটিং। ঠিক আছে, কারণ কি হচ্ছে এখানে যে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম আলাদা, তার স্পিনের জন্য যোগ হওয়ার জন্য টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম আলাদা। তো এরকম একটা পিকচার আছে, এই পিকচারটা তোমরা বইতেও দেখবে দেওয়া রয়েছে। এই পিকচারটা তোমাদের যদি এই কেসটা জিজ্ঞেস করে এই পিকচারটা ড্র করতে হতে পারে। ঠিক আছে, দুখানা লাইন আমি এঁকে দিই। এই দুটো লাইন, এর নিচে আরো একটু জায়গা ছেড়ে আরো দুটো লাইন আঁকবো। আর লাস্টে নিচে একটা লাইন আঁকবো। এই তিনটে লাইন। আচ্ছা, ইলেকট্রন কোথা থেকে কোথায় জাম্প করতে পারে বলে দিই। ফার্স্ট অফ অল এই ওপরের লাইনটা থেকে এই লাইনে জাম্প করতে পারে, নিচের লাইনটা থেকে এই লাইনে জাম্প করতে পারে, এই নিচের লাইন আর এইখান থেকে আর জাম্প করতে পারে এক ঘর নিচে, আর এই দুটো থেকে নিচে লাস্টের লাইনটায় জাম্প করতে পারে। ঠিক আছে, এরকম ভাবে স্ট্রাকচার হবে। এইটা হচ্ছে ডি লাইন, সোডিয়াম ডি লাইন পার্টিকুলারলি, এই দুখানা ডি লাইন্স হচ্ছে। ঠিক আছে, তো এটা হচ্ছে দুটো ডি লাইন্স। এখানটায় আমার এন এম, এখানে আমি উপরে লিখছি এন এল আর জে এর ভ্যালুগুলো, এন এল আর জে এর ভ্যালু। উপরের লাইনটার জন্য এন এর ভ্যালু, এগুলো সবগুলোর ক্ষেত্রে এন এর ভ্যালু 3 হবে, 3, এল এর ভ্যালু 2, জে এর ভ্যালু 5/2। নিচেরটার এন এর ভ্যালু 3, জে এর ভ্যালু 2, সরি এল এর ভ্যালু 2, কিন্তু এখানে জে এর আরেকটা ভ্যালু হতে পারে 3/2। মনে পড়ছে যে জে দু রকম ভ্যালু হতে পারে। এটা কিভাবে হলো বলো তো, 3/2 আর 5/2 কি করে হলো একটু বলতে পারবে কেউ? জে এর ভ্যালু কত? জে ইকুয়ালস টু এল প্লাস এস, রাইট? জে ইকুয়ালস টু এল প্লাস এস, এখানে এল কত দেওয়া রয়েছে 2। এবার বলো এস এর কি ভ্যালু হতে পারে? এস এর বলো কি ভ্যালু হবে, কেউ একজন বলো। স্যার 1/2 হলে পরে তো 5/2 হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু এরা কি নর্মাল যোগ হবে নাকি ভেক্টরের মতো যোগ হবে? ভেক্টর এডিশন। তাহলে কি হবে আমার, নর্মাল যোগ হবে নাকি মানে দুটো কি আমাকে দেখতে হবে, একটা এইটা দেখতে হবে, একটা এইটা দেখতে হবে, আর এর ভেতরে যদি কোনো হাফ ইন্টিগ্রাল থাকে সেটা দেখতে হবে।
তাহলে আমার কি হ্যাঁ স্যার, হচ্ছে একটা একটা প্লাস একটা মাইনাস আর একটা মিডিলের। হ্যাঁ 3/2 5/2, কিন্তু মাঝখানে কিছু নেই, তাহলে এই দুটোই হচ্ছে। তাহলে বুঝতে পারলে তো এখানটায় আমার জের দুখানা ভ্যালু হয়ে যাচ্ছে, একটা 3/2 হচ্ছে, একটা 5/2 হচ্ছে, সেই দুটোকে আমি দেখালাম। তাহলে একটা লাইন দেখো, যদি শুধু তুমি এন আর এল ধরতে তাহলে একটাই লাইন হতো, যদি এন আর এল ধরতে তাহলে একটাই লাইন হতো, কিন্তু এখানে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম স্পিন থাকার জন্য এর দুখানা মানে দুটো লাইন থাকা মানে কি, লাইন মানে কি, এই লাইনগুলো কি রিপ্রেজেন্ট করছে, এনার্জিজ অফ ইলেকট্রন, খেয়াল রাখবে। লাইন মানে হচ্ছে এনার্জিজ অফ ইলেকট্রন, ইলেকট্রনের কি এনার্জি রয়েছে সেটা রিপ্রেজেন্ট করছে। লাইন মানে বুঝো, মানে একটা লাইন রয়েছে বা একটা এমন, মানে তার এত এনার্জি রয়েছে, সেই এনার্জি থেকে সে লোয়ার এনার্জিতে গেল, লোয়ার এনার্জিতে গেলে কি করবে, সে বা এনার্জিটা ছেড়ে দেবে, সেই এনার্জিটাই আমরা লাইট হিসাবে দেখছি। ঠিক আছে তো? তো খেয়াল রাখবে এখানটায় লাইনগুলো হচ্ছে এনার্জিজ অফ ইলেকট্রন। তো এইটা যে ছাড়ছে, আর ডি লাইন এখানে আমি এই লাল অ্যারোগুলোকে বলছি, মানে যে যখন ওরা নিচে পড়বে ইলেকট্রন গুলো হায়ার স্টেট থেকে লোয়ার স্টেটে আসবে। আচ্ছা, এই লাইনগুলো না, এগুলোকে আমি স্টেটস বলবো আর কি, এনার্জি স্টেটস অফ ইলেকট্রন। আর যখন হায়ার থেকে লোয়ার স্টেটে আসবে তখন যে ওয়েভটা ছাড়বে, যখন সেইটাকে আমরা অবজার্ভ করব, সেগুলোকে আমরা ডি লাইন্স বলবো। ঠিক আছে, দুখানা ডি লাইন্স হচ্ছে, দেখতে পাচ্ছ আশা করি। তো এই আগের দিনের কনসেপ্টটা আমরা এখানে ইউজ করছি। জে এর ভ্যালু দুটো হবে, এন আর এল এর আলাদা ভ্যালুর জন্য, সেম ভ্যালুর জন্য জে এর ভ্যালু দুটো হবে। একই রকম ভাবে পরের দুটো কেস দেখি। এখানটায় আমি এই নিচের লাইনগুলো ধরছি L1, n এর ভ্যালু সেম আছে, l এর ভ্যালু 1 আছে। 1 থাকার জন্য তাহলে একটুখানি বলো j এর ভ্যালু কি কি হতে পারে। 1 প্লাস হাফ, ভেক্টর ফর্মে, তাহলে একটা 1 প্লাস হাফ হবে আর একটা 1 মাইনাস হাফ হবে। আর এখানে আমরা শুধু পজিটিভ ভ্যালু, তাহলে 3/2 হবে, আর কি হবে, হাফ হবে। মাঝখানে কি কোনো ইন্টিজার আছে, নেই, তাহলে আর কিছু থাকছে না। তাহলে যে দুটো ভ্যালু হবে, একটা 3/2 হবে উপরেরটা, আর একটা হাফ হবে। ঠিক আছে, আর লাস্ট স্টেটটা কি হবে বলো, লাস্ট স্টেটটা অবভিয়াসলি n3 আর 0, এইটা হবে n3 l0। দেখো কিরম ভাবে চেঞ্জ হচ্ছে, n3 l0 নিচের লাইনটা, n3 l1 উপরের লাইনটা, দুটোই অ্যাকচুয়ালি n3 l1, আর n3 l2 উপরের লাইন, দুটো লাইন। কিন্তু n3 1 আর যখন l এর ভ্যালু 1 তখন দেখা যাচ্ছে স্পিন দুটো দু রকম হতে পারে, মানে সরি স্পিন তো হাফই হবে, অ্যাঙ্গুলার মোমেন্টামটা দু রকম হবে, যে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। হ্যাঁ কি বলছো? জে এর মান হাফ হবে। এখানে জে এর মান হাফ হবে, যেহেতু একটাই আছে l প্লাস s। এখানে তুমি প্লাস করলেও হাফই থাকবে, মাইনাস করলেও হাফই থাকবে, তাহলে হাফই থাকছে শুধু। ঠিক আছে, তাই জন্য একটাই লাইন আছে। তাহলে এই যে ডি লাইন্স আমরা কখন পাচ্ছি, যখন আমার এই এই উপরে দুটো স্টেট থেকে 3 1 হাফ আর 3 1 3/2, এই দুটো স্টেট থেকে আমার এনার্জি ইলেকট্রন এসে নিচের স্টেটটায় বা লোয়ার স্টেটে এসে পড়ছে, তখন আমরা ডি লাইন্স পাচ্ছি। আচ্ছা, এইখানটা একটা জিনিস খেয়াল করবে, ডি n ইকুয়ালস টু 3 এটা কোন সেলকে রিপ্রেজেন্ট করে? প্রথম সেলটাকে আমরা 1 ধরি, দ্বিতীয় সেলটাকে 2 বলি, লাস্ট সেলটাকে 3 বলি। এবার বল দেখো সোডিয়াম যেটা, হ্যাঁ কে এল এম সেলকে। এবার সোডিয়ামে আমার কটা সেল হতে পারে, প্রথমটায় দুটো থাকে, সোডিয়ামে কটা ইলেকট্রন থাকে, 11খানা ইলেকট্রন। প্রথমে দুটো, তারপরেরটায় 8টা, আর লাস্টেরটায় একটা ইলেকট্রন থাকে। তার মানে খেয়াল করো, এটাই লাস্ট ইলেকট্রন, ভ্যালেন্স সেল ইলেকট্রনের কথা বলা হচ্ছে, যেটা 3 নম্বর সেলে রয়েছে, সেইটাকে নিয়ে আমরা কাজ করছি। বুঝতে পারলে তো? n ইকুয়ালস টু 3 মানে এটা ভ্যালেন্স সেলের ইলেকট্রনটা নিয়ে কাজ করা হচ্ছে এখানটায়। আর এই জন্যই সোডিয়াম অ্যাটমের এক্সপ্লেনেশনটা হচ্ছে, কারণ সোডিয়াম অ্যাটম যেগুলো হচ্ছে ওই টাইপের অ্যাটম যার লাস্ট সেলে একটা ইলেকট্রন থাকে, আর তারাই পার্টিকুলারলি এই মানে লাস্ট সেলের ইলেকট্রন গুলোই কিন্তু আমার ভ্যালেন্স সেলের ইলেকট্রন গুলোর জন্যই কিন্তু নর্মালি আমরা এই স্পেকট্রা গুলো দেখতে পারি। বলো এই অবধি কারোর কোনো অসুবিধা, জিনিসটা বুঝতে পারলে তো? এখানে কোনো অসুবিধা থাকলে জিজ্ঞেস করো। মানে কেসটা হচ্ছে কি, আমরা এতদিন সব থেকে ইজিলি পড়েছিলাম যে এই যে ধরো লাস্ট সেল, এটা হচ্ছে সোডিয়ামের শেষ সেলটায় রয়েছে ইলেকট্রনটা এনার্জি পেয়ে কোনো হায়ার সেলে চলে গেছে, ওখান থেকে যখন লোয়ার সেলে যাবে তখন সে এনার্জি ছাড়বে। এবার এই হাই টু লোয়ার সেলের যে এই 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 কোয়ান্টাম কন্ডিশন অনুযায়ী এই দুটোর মানে ডিফারেন্স যেটা আছে, সেই ফ্রিকোয়েন্সিরই লাইট ছাড়বে সে।
এই দুটো এনার্জি স্টেটের যে ডিফারেন্স আছে, সরি এটা 1 হবে, এই দুটো এনার্জি স্টেটের যে ডিফারেন্স আছে সেই এনার্জিটাই মানে ছাড়বে। কিন্তু এখানটায় দেখা যাচ্ছে আমরা দুটো লাইন দেখতে পাচ্ছি, একটা লাইনের বদলে দুটো লাইন দেখতে পাচ্ছি। হায়ার স্টেটে চলে গেছে, দেখো কোন হায়ার স্টেটে গেছে, এখানটায় 3 তেই আছে, কিন্তু এখানটায় আমার হায়ার স্টেট বলতে এল মানে পরের সাবসেলটা চেঞ্জ হয়ে গেছে, সেই সেল থেকে নিচে আবার নিচের সেলে এসেছে। মানে আমরা আগে যেরকম ভেবেছিলাম এখানে কিন্তু জিনিসটা একটু আলাদা হয়ে যাচ্ছে। এখানে আমার সেলটা চেঞ্জ করেনি, বরঞ্চ সাবসেলটা চেঞ্জ করেছে, হায়ার সাবসেলে চলে গেছে, এল ইকুয়ালস টু 1 সাবসেলে, মানে এস থেকে পি সাবসেলে চলে গেছে, এস থেকে পি সাবসেল, এল ইকুয়ালস টু 0 হয় এস সাবসেল আর এস ইকুয়ালস টু 1 হয় পি সাবসেল। তাহলে দেখো পি সাবসেল এস ইকুয়ালস টু 1, এখানে ইলেকট্রনটা চলে গেছিল, ওখান থেকে আবার এসে ফিরে এলো, তখন সে এনার্জি ছাড়লো। এবার পি সাবসেলেও দেখা যাচ্ছে দুটো ইলেকট্রনের দু রকম এনার্জি হতে পারে, কারণ ইলেকট্রনের যেহেতু স্পিন দু রকম আছে, স্পিন হাফ, একটা দুটোর মানে তার অ্যাঙ্গুলার যে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম যেটা আছে সেটা দু রকম হয়ে যেতে পারে, একটা হাফ হতে পারে, একটা 3/2 জের ভ্যালুটা। তো এই সাবসেলে থাকাকালীন, পি সাবসেলে থাকাকালীন দেখা যাচ্ছে ইলেকট্রনের দু রকম এনার্জি হতে পারে। তো সেই জন্য তখন সেই হায়ার পি স্টেট থেকে এ স্টেটে ফিরে আসবে, ডিপেন্ডিং আপন সে কোন এনার্জিতে ছিল সেই অনুযায়ী আমার দু রকম আমি লাইন পাবো, সেটাকেই আমরা বলছি সোডিয়াম ডি লাইন। বুঝতে পারলে কি বলো একটুখানি? কনসেপ্টটা একটু ক্লিয়ার হয়েছে তো, কেসটা কি হচ্ছে, স্পেকট্রার কেসটা বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এইটার ক্ষেত্রে খুব বেশি হলে এই ছবিটা আঁকতে হতে পারে, নর্মালি দেয় যে সোডিয়াম ডবল এর স্ট্রাকচার এক্সপেরিয়েন্স। হ্যাঁ বলো। স্যার এটা আরেকবার একটু বল, কোনটা? একটা যে মানে আমরা লাইন। এতদিন কি জানতাম যে ধরো ইলেকট্রন থেকে আমরা মানে অ্যাটম থেকে আমরা যখন একটা লাইট পাচ্ছি, অ্যাটম থেকে যে আমরা অ্যাটমটাকে যে আমরা একটা লাইট পাচ্ছি, রেডিয়েশন পাচ্ছি, ওটা কেন পাচ্ছি? অ্যাটমের ইলেকট্রন গুলো হায়ার স্টেটে চলে যায়, সেখান থেকে সে লোয়ার স্টেটে ব্যাক করে সে এনার্জিটা ছেড়ে দেয়। এখানটা এটা বোরস কন্ডিশন, বোরের ক্ষেত্রে পেয়েছিলাম, বোরস থিওরিতে, রাইট? মনে পড়ছে বোর থিওরি কি বলেছিল? অ্যাটম গুলো হায়ার স্টেটে যাবে, হায়ার স্টেট থেকে সে যখন লোয়ার মানে এনার্জি পেয়ে, আর সে যখন হায়ার স্টেট থেকে লোয়ার স্টেটে ফিরবে সে ইন ফর্ম অফ রেডিয়েশন সে লাইট ছেড়ে দেবে। এবার এটা বোর থিওরি ছিল, বোর থিওরিতে কোনো সাবসেলের কথা ছিল না, কিন্তু সাবসেলের কথা কিন্তু ছিল না, সাবসেলের কথা কি করে ঢুকলো? সোমারফিল্ড ঢোকালেন, বোর সোমারফিল্ড থিওরি। উনি বললেন যে না, ইলেকট্রনের একাধিক সেল থাকতে পারে, মানে একটা পার্টিকুলার সেলের মধ্যে অনেকগুলো সাবসেল থাকতে পারে, সেখান থেকে ওই এসপিডিএফ জিনিসগুলো এলো, ঠিক আছে? যেমন ধরো এস সেল যেগুলো আছে, এস সেলে কটা ইলেকট্রন থাকতে পারে? দুখানা ইলেকট্রন থাকতে পারে। পি সেলে কটা ইলেকট্রন থাকতে পারে? 6টা। তাহলে আর আমরা কি জানি, প্রথম সেল যেটা আছে ফার্স্ট কে সেল, কে সেলে মাত্র এস খানা ইলেকট্রন, এস সেল থাকে, এস সাবসেল থাকে, যে তার জন্য কে সেলে দুটো ইলেকট্রন থাকে। তারপরে যেটা আছে n ইকুয়ালস টু এটা 1, n ইকুয়ালস টু 2 এ এল সেল, এল সেলের মধ্যে 8টা ইলেকট্রন, এস থাকে তার মধ্যে দুটো ইলেকট্রন থাকে, এস সাবসেল থাকে, আবার পি থাকে তার মধ্যে 6টা ইলেকট্রন থাকে। তাহলে এস আর পি মিলিয়ে দেখো অক্টেট রুল পূরণ করলো, sp 8। ঠিক আছে, এই জিনিসগুলো মনে পড়ছে তো, কেমিস্ট্রিতে পড়া ছিল আমাদের। তো এখানটায় আমরা এতদিন আমরা জানতাম বোর থিওরিতে যে আমার ইলেকট্রন গুলো হায়ার সেল মানে শুধু সেল চেঞ্জ করছে, কে থেকে এলে গেছে, কিন্তু সাবসেলের কনসেপ্ট আসার পর এখন আমরা দেখতে পাচ্ছি যে না, ইলেকট্রন গুলো সাবসেলের মধ্যেও চেঞ্জ করতে পারে। যেমন এটার ক্ষেত্রে হয়েছে, দেখো এন এর ভ্যালু সেম রয়েছে, 3 রয়েছে, এই যে ইলেকট্রনটা নামছে উপর থেকে নিচে নামছে, এই যে অ্যারো দিয়ে যেটা রেড কালারের অ্যারো দিয়ে যেটা দেখিয়েছি, ইলেকট্রন গুলো যে নিচে নামছে সে সাবসেল চেঞ্জ করেছে, দেখো সেলের ভ্যালু সেম আছে, এল এর ভ্যালু চেঞ্জ হয়েছে, মানে সে সাবসেলটাকে চেঞ্জ করেছে। সাবসেল চেঞ্জ হলেও ইলেকট্রনের কিন্তু আলাদা এনার্জি হয়ে যেতে পারে, ঠিক আছে? যখন সে পি সাবসেল থেকে এস সাবসেলে নামলো তখন সে এনার্জি ছাড়লো, সেই এনার্জিটাকেই আমরা এখানে দেখতে পাচ্ছি। জিনিসটা বুঝতে পারলে কি? দেখো এবার এটাই হচ্ছে আইডিয়া। পিকচারটা ইম্পর্টেন্ট।
ওপরের পিকচার যেটা আছে এটা কিন্তু তোমরা রেড খেয়াল রাখবে, এটা কিন্তু আঁকতে দিতে পারে, ঠিক আছে তো। আর বাকি সেরকম কিছু না, এই উপরের লেখাটা লেখালেখি কমই আছে এটার ক্ষেত্রে, বইতে একবার দেখবে এই জিনিসটা দেওয়া রয়েছে, খুব বেশি নেই, ঠিক আছে। এবার আসছি আমাদের আসল এবার খেলাতে, যেটা আমাদের আসল জিনিস। এই জায়গাতে ভালো করে করবে, রেডি করবে কমপ্লেক্স স্পেকট্রা। কমপ্লেক্স স্পেকট্রা, স্পেকট্রা মানে আচ্ছা, স্পেকট্রা যখনই বলবো তখনই বুঝবে এই যে আমরা অ্যাটমস গুলোকে এক্সাইটেড করলে, খেয়াল রাখবে স্পেকট্রা মানেই তোমরা বুঝবে যে অ্যাটমস গুলোকে এক্সাইটেড করলে তারা যে লাইটটা ছাড়ে, অ্যাটমস গুলোকে এক্সাইটেড করলে তারা যে লাইটটা ছাড়ে, সেই লাইটটাকে প্রিজম দিয়ে ভাঙলে আমরা যে আলাদা আলাদা কালার দেখতে পাই, সেইগুলোকেই আমরা বলছি স্পেকট্রা। স্পেকট্রা মানেই বর্ণালী, ঠিক আছে তো। বর্ণালী কখন হয়? যখন কোনো একটা লাইটকে প্রিজমের মধ্যে ভাঙা হয়, সেই আমরা আলাদা আলাদা রামধনুর মতো কালার দেখতে পারি, সেটাকেই আমরা স্পেকট্রাম বলি, বর্ণালী বলি, ঠিক আছে তো। এখানটায় স্পেকট্রা বলতে বলা হচ্ছে যে অ্যাটমস গুলোকে আমরা কোনোভাবে এক্সাইটেড করব, আইদার ইন এনার্জি দিয়ে, কোনো রকম ভাবে এনার্জি দিয়ে এক্সাইটেড করব, তারপর সেইটা থেকে যে লাইটটা বেরোবে সেই লাইটটাকে প্রিজমে ভেঙে আমরা দেখব কি কি কালার দেখা যাচ্ছে, এটাকেই বলা হয় স্পেকট্রা। এবার কমপ্লেক্স স্পেকট্রা মানে হচ্ছে এমন অ্যাটম গুলোর আমরা আইডিয়া করব যাদের লাস্ট সেলে একাধিক ইলেকট্রন রয়েছে, যাদের লাস্ট সেলে একাধিক ইলেকট্রন রয়েছে, অ্যাটমস উইথ টু অ্যাক্টিভ ইলেকট্রন, অ্যাটমস উইথ টু অ্যাক্টিভ ইলেকট্রনস। দেখো এতক্ষণ আমরা ইভেন বোর থিওরিতে পর্যন্ত হাইড্রোজেন লাইক অ্যাটমস মানে একটা ইলেকট্রন রয়েছে, খেয়াল করবে একটা ইলেকট্রন রয়েছে, হাইড্রোজেন লাইক অ্যাটমস বলা হতো, এইচ লাইক অ্যাটমস মানে হচ্ছে একটা মাত্র ইলেকট্রন রয়েছে, তাদেরকে নিয়ে আমরা সব হিসাব করেছিলাম। বোর যে থিওরিটা ছিল সেটা সম্পূর্ণ ওয়ান ইলেকট্রন অ্যাটমস গুলোর জন্য। সোডিয়ামের ক্ষেত্রে খেয়াল করো, সোডিয়ামের ক্ষেত্রে কিন্তু আমার একাধিক অ্যাটম রয়েছে, 11খানা রয়েছে, ইলেকট্রনস রয়েছে, নট অ্যাটমস, কিন্তু ভ্যালেন্স সেলটাতে কিন্তু একটা ইলেকট্রনস রয়েছে। এবার যদি ভ্যালেন্স সেলে একাধিক ইলেকট্রন থাকে তখন কি হবে? যেমন সবার আগে আমরা অ্যাটমস উইথ টু অ্যাক্টিভ ইলেকট্রনস, মানে ভ্যালেন্স সেলে দুটো ইলেকট্রন রয়েছে, তখন কি হবে? টু অ্যাক্টিভ ইলেকট্রনস ইন the valence cell। এদের কি হবে? স্পিন আলাদা হবে। দেখো আচ্ছা এটা কি ছিল? এটা হচ্ছে সেম পলিজ এক্সক্লুশন প্রিন্সিপাল সম্ভবত, নাকি? এক্সক্লুশন প্রিন্সিপাল মনে আছে কারুর? স্যার ওটা তো চারটে কোয়ান্টাম নাম্বার হ্যাঁ, কখনো সেম হতে পারে না। এটা হোমস রুল। ওটা মাল্টিপ্লিসিটিটা, উডস রুলটা। এটা পলি প্রিন্সিপালি। কোনো দুটো ইলেকট্রন থাকবে না যাদের কি না, হুমস রুলটা চারটে কোয়ান্টাম নাম্বারই সেম হবে এমন কোনো তাই জন্য যদি আমার অ্যাটমের যে সেলটা রয়েছে সেই সেলে যদি আমার দুটো ইলেকট্রন থাকে, তাহলে তাদের কি হবে খেয়াল করে দেখো, তাদের আমার একটা হবে হাফ আর একটা হবে মাইনাস হাফ। এবার তাহলে আমার এখানটায় হচ্ছে কি, আচ্ছা আর একটা কেস আছে, সেটা আমাদেরকে দেখতে হবে এক্ষেত্রে যে আচ্ছা
এই যে দুটো স্পিন রয়েছে, স্পিন হাফ, প্লাস হাফ আর মাইনাস হাফ, আপ অ্যান্ড ডাউন স্পিন এটা হতে পারে। আচ্ছা, এটাও আমরা জানি না যে স্পিন যে আমরা ধরছি তারা অ্যাকচুয়ালি কোন অরবিটে রয়েছে, কোন সেলে রয়েছে, সেটাও কিন্তু আমরা জানি না এই ক্ষেত্রে। তাদের অ্যাঙ্গুলার মোমেন্টাম ক্যান বি ডিফারেন্ট, এটাও একটা ইম্পর্টেন্ট কেস আছে। আচ্ছা, দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম, আচ্ছা তাহলে এখানটা এটা ভুল বললাম, ঠিক আছে? তো একটুখানি চলো এটা এই জায়গাটা মুছে দিই, এই জায়গাটা আমি এখানে ঢোকাচ্ছি না, কারণ তাদের স্পিন হাফ যে হবে সবসময় তার কিন্তু কোনো মানে নেই, একটা হাফ তো অন্যজনের মাইনাস হাফ হবে তার কিন্তু কোনো মানে নেই। কেন কেন হাফ হবে? কারণ তাদের দেখো পলিস এক্সক্লুশন প্রিন্সিপাল কি বলেছে, সেম কোয়ান্টাম নাম্বার হবে না, চারটে কোয়ান্টাম নাম্বার সেম হবে না। এবার যদি তার অ্যাঙ্গুলার মোমেন্টাম খেয়াল করবে সেম হয়, সেক্ষেত্রে কিন্তু স্পিনটা কিন্তু আলাদা হতে পারে। যাই হোক, এটা অত ডিটেলসে যাচ্ছি না এখানটায়। আচ্ছা, আমরা এটা বলছি যে টু অ্যাক্টিভ ইলেকট্রনস ইন দ্য ভ্যালেন্স সেল উইল হ্যাভ স্পিন, বা এখানটায় ভ্যালেন্স সেলেই যে আছে তার কোনো মানে নেই, আমরা বলছি দুটো অ্যাক্টিভ ইলেকট্রনস রয়েছে। আচ্ছা ঠিক আছে, ইন ভ্যালেন্সে উইল হ্যাভ স্পিন s1 and s2, আমরা s1 আর s2 ধরছি, and angular momentum say L1 and L2, আমরা ধরে নিচ্ছি দুটো ইলেকট্রন আছে, তাদের অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে L1 and L2, আর তাদের স্পিন হচ্ছে s1 and s2, ঠিক আছে? তো তাহলে তাদের টোটাল স্পিনটা কি হবে? ক্যাপিটাল S ইকুয়ালস টু s1 প্লাস s2, দুটোকে আমরা যোগ করব। বা যোগটা কিভাবে করব? ভেক্টরের মতো করে যোগ করব, রাইট? তাহলে আমার কি ভ্যালু হতে পারে বলো? হাফ প্লাস মাইনাস হাফ, 0,1। আগের দিন এটা করিয়েছিলাম। এখানে কিন্তু আমরা এটা জানি না যে দুটো অ্যাক্টিভ ইলেকট্রনের সম্পূর্ণ স্টেটটা আমরা জানি না কিন্তু, ঠিক আছে? তো এদের চারটে কোয়ান্টাম নাম্বার, ইভেন ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার আলাদা হতেই পারে, তো তাই জন্য আমি কখনোই বলবো না যে L1 আর, ধরো এমন হলো যে L1 আর L2 সেম আছে, তখন তুমি কখনোই বলতে পারবে না যে তাদের স্পিনটা, দুজনের স্পিনই প্লাস হাফ, একজনের প্লাস হাফ তো অন্যজনের মাইনাস হাফ, দুজনের প্লাস হাফ হতেই পারে কারণ তাদের হয়তো ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার আলাদা। পলিস এক্সক্লুশন প্রিন্সিপাল কি বলেছে, যে তাদের চারটে কোয়ান্টাম নাম্বার সেম হবে না, চারটে মধ্যে আছে এল আছে, এন আছে, এম জে আছে আর এস আছে। তো যদি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারটা আলাদা হয় তাহলে তাদের হয়তো L1 L2 তোমার L1 আর L2 তোমার হয়তো কত 1 আর 1 সেম, তোমার স্পিনও সেম হতে পারে, ঠিক আছে? তো কনফিউজ হবে না কিন্তু। স্পিন যেমন এখানটায় যদি দুটোই প্লাস হয়, দুটোই আপ স্পিন থাকে, তাহলে আমার যোগ করে 1 হবে, আর যদি আমার একটা আপ স্পিন থাকে অন্যটা ডাউন স্পিন থাকে তাহলে আমার 0 হবে। বুঝতে পারলে তো? স্পিন এখানটায় দুজনের সেম আমি ধরতে পারি, কারণ এখানে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার হতে পারে তাদের আলাদা, সেই জন্য হয়তো হতেই পারে এমন কেস যেখানে দুজনের অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বারও সেম, স্পিন কোয়ান্টাম নাম্বারও সেম, ঠিক আছে? তো একটু খেয়াল রাখবে, এই জায়গাটা কনফিউজ হবে না কিন্তু, এই জায়গাটা একটুখানি কনফিউশন হতে পারে। তো আপাতত আমি দুরকম তাদের যে স্পিন আছে সেই স্পিনটাকে আমি যোগ করে টোটাল স্পিনটা বার করব। টোটাল স্পিন কটা হতে পারে? দুটো হতে পারে। একটা হতে পারে যদি দুজনেই আপ বা দুজনেই ডাউন থাকে, মানে একই দিকে থাকে, দুটো স্পিন সেম হয়, সেক্ষেত্রে 1 হবে। আর যদি আমার একটা আপ থাকে অন্যটা ডাউন থাকে তাহলে আমার মাইনাস করে 0 হবে, তাহলে টোটাল স্পিন কি হতে পারে? 0। আচ্ছা, এবার অ্যাঙ্গুলার মোমেন্টামটা ধরছি। সাপোজ the angular momentum be, এবার স্পিনটা তো আমরা দেখিয়ে নিয়েছি, খেয়াল করে দেখো, স্পিন যেহেতু হাফই হয়, আইদার প্লাস হাফ বা মাইনাস হাফ, স্পিনটার আমি এক্ষেত্রে যার ক্ষেত্রে দুটো ইলেকট্রন আছে, খেয়াল রাখবে, যার ক্ষেত্রে দুটো ইলেকট্রন আছে তার টোটাল স্পিনটা সবসময় দুটোই হতে পারে, 0 আর 1 হতে পারে। এবার অ্যাঙ্গুলার মোমেন্টামের ভ্যালু অনুযায়ী আমার জিনিসগুলো আমার চেঞ্জ হবে। সাপোজ অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার আর কোয়ান্টাম নাম্বারস আর L1 টা দুটো ভ্যালু, এবার এখানটায় আমরা এই কোয়ান্টাম নাম্বারের ভ্যালু অনুযায়ী আমরা হিসাব করব।
ধরে নিচ্ছি L1 টা 1 আছে অ্যান্ড L2 টা 0 আছে, ঠিক আছে? তো দুজনের অ্যাঙ্গুলার মানে একজন এস সেলে আছে আর একজন পি সেলে আছে, একজন এস সেলে আছে অন্যজন পি সেলে রয়েছে। L1 টা 1 আছে, L2 টা 0 আছে, এটা আমরা ধরে নিলাম। দেন টোটাল অ্যাঙ্গুলার, দেন the total orbital quantum number, এখানে দেখো আমি অ্যাঙ্গুলার মোমেন্টাম বলছি না, কিন্তু টোটাল অরবাইটাল কথাটা ইউজ করেছি, টোটাল অরবাইটাল কোয়ান্টাম নাম্বার মানে ক্যাপিটাল এল হবে। যদি আমি অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার বলি সেটা জে হয়ে যাবে। টোটাল অরবাইটাল কোয়ান্টাম নাম্বার এল ইকুয়ালস টু L1 প্লাস L2। এবার আমাকে বলো L1 1 L2 0 আমার কি হতে পারে, এল এর ভ্যালু কি হবে? 0 1 হতে পারে। 1ই হবে, কারণ 0 প্লাস 1 1 হয়, 0 মাইনাস 1 1ই হয়, তাহলে একটাই হবে, বেশি হবে না। এবার ক্যাপিটাল এল 1 এটা কোন লেভেলকে রিপ্রেজেন্ট করে? স্যার সাবসেল। সাবসেল পি, এখানে ক্যাপিটাল পি দেবো, সাবসেল পি, ঠিক আছে? তো এবার তাহলে দেখো, তাহলে আমরা কি দেখছি, কিভাবে আমরা জিনিসগুলোকে ভাগ করছি। দেখো সবার আগে স্পিন হতে পারে হাফ, স্পিন হাফ হওয়ার জন্য দেখলাম টোটাল স্পিন যেটা আছে কমপ্লেক্স স্পেকট্রার ক্ষেত্রে বা এই অ্যাটমটার ক্ষেত্রে টোটাল স্পিন আমার 0 হতে পারে আর 1 হতে পারে। আর অ্যাঙ্গুলার মোমেন্টাম যেটা আছে সেটাকে আমরা চেক করলাম, সেটাকে আমরা কি দেখছি, সেটা আমার হতে পারে দুটো, আমরা ধরে নিচ্ছি যে একটা দুটো ইলেকট্রন, তার মধ্যে থেকে একটার অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কি বলবো অ্যাঙ্গুলার অরবিটাল কোয়ান্টাম নাম্বার হচ্ছে 1, অন্যজনের 0, তাহলে টোটাল অরবিটাল কোয়ান্টাম নাম্বার আমার হয়ে যাবে 1। টোটাল অরবিটাল কোয়ান্টাম নাম্বার হয়ে যাচ্ছে 1, যেটা পি সেলকে ডিনোট করছে। টোটাল অরবিটাল কোয়ান্টাম নাম্বার যা হবে সেই অনুযায়ী আমি সেলগুলোকে চয়েস করব। এবার আমাকে বার করতে হবে কি, টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার। এবার অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার কি হবে, ক্যাপিটাল জে। পরের পেজে গেলাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার কি হচ্ছে, এল প্লাস এল। টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যাকচুয়ালি, মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার জে ইকুয়ালস টু এল প্লাস এস। এবার এইখানটায় আমি দেখো এল এর ভ্যালু কি পেয়েছি, এল এর ভ্যালু পেয়েছি 1, এস এর দুটো ভ্যালু, এল এর একটা ভ্যালু পেয়েছি আর এস এর দুটো ভ্যালু পেয়েছি। তাহলে আমি যখন করব তখন আমি দুটোর জন্যই চেক করব, ফর এস ইকুয়ালস টু 0 আগে চেক করব, এস এখানটায় স্পিন, ঠিক আছে? তো জে এর ভ্যালু কি হবে, এল প্লাস এস ইকুয়ালস টু 1 প্লাস 0 ইকুয়ালস টু 1, রাইট? জে এর ভ্যালু হয়ে গেল 1। The possible state is, possible state is পি নিচে 1 ওপরে 1, এইভাবে লিখবো। তাহলে কোন স্টেট হচ্ছে, ইলেকট্রনটা কোন স্টেটে রয়েছে, এই স্টেটে রয়েছে পি 1 1। স্টেটটা কিভাবে ডিনোট করব সেটা আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি। স্টেট অফ ইলেকট্রন, স্টেট অফ ইলেকট্রন এটাকে এইভাবে ডিনোট করা হবে, এক্স জে 2s প্লাস 1, এইটা হচ্ছে স্টেট অফ ইলেকট্রনটা। এক্সটা কি, এক্সটা আমার হবে এস পি ডি এফ জি ক্যাপিটাল এ, ফর এল ইকুয়ালস টু 0 1 2 3 4। এসটা হচ্ছে স্পিন, এখানে যে এসটা রয়েছে এই এসটা হচ্ছে স্পিন, আর যেটা হচ্ছে টোটাল কোয়ান্টাম নাম্বার, টোটাল টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার। টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার, এইটা মাথায় রাখবে। তাহলে দেখো তোমরা এই জিনিসটা খেয়াল রাখবে, 2s প্লাস 1, আচ্ছা 2s প্লাস 1 টার একটা নাম আছে, এটাকে বলা হয় মাল্টিপ্লিসিটি, সেটাও লিখে রাখি। 2s প্লাস 1 এটা হচ্ছে মাল্টিপ্লিসিটি, 2s প্লাস 1 টাকে বলা হয় মাল্টিপ্লিসিটি, নাম্বার অফ পসিবল স্টেটস,
নাম্বার অফ পসিবল স্টেটস। এবার খেয়াল করে দেখো, নাম্বার অফ পসিবল স্টেটস মানে কতগুলো স্টেট হতে পারে, বা এইটা নাম্বার অফ পসিবল স্টেটস, এটাকে একটু ভালো করে লিখি, নাম্বার অফ পসিবল স্টেটস ডিপেন্ডিং আপন number of possible j values। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। মাল্টিপ্লিসিটিটা আমার কার উপর নির্ভর করছে, কতগুলো জে ভ্যালু আছে তার উপর নির্ভর করছে। যেমন ধরো তোমার কটা জে বেরোচ্ছে সেটা তোমাকে দেখতে হবে, ক্যাপিটাল জে। যেমন ধরো একটুখানি এবার কম্পেয়ার করো, চলো এই জিনিসটার সাথে একটু কম্পেয়ার করি। এখানটায় আমার অ্যাঙ্গুলার মোমেন্টাম এল, ক্যাপিটাল এলটা, আর ক্যাপিটাল এস হচ্ছে 0 আর 1। আমি স্টার্ট করছি 0 ফর এস ইকুয়ালস টু 0, এইটার জন্য আমি স্টার্ট করছি ফর এস ইকুয়ালস টু 0, স্পিন 0। স্পিন যখন 0 ধরবো তখন আমার জে কত হচ্ছে, এল প্লাস এস, 1 প্লাস 0 1। জে এর কটা ভ্যালু আছে, একটা ভ্যালু, তার মানে পসিবল স্টেট একটাই আছে। জে এর ভ্যালু যটা হবে ততগুলোই পসিবল স্টেট আছে। কি হবে পসিবল স্টেটটা, এবার সেখানে আমি পি নিয়েছি। কেন পি নিয়েছি, আমার এল এর ভ্যালু কত আছে, এল ওয়ানটা কত, এল ওয়ান ওয়ান, এল ওয়ান ওয়ান স্ট্যান্ডস ফর, আচ্ছা এখানে এটা ক্যাপিটাল এল করে দিই, এটাকে ক্যাপিটাল এল করে দিই। এল এর ভ্যালু 1 কার জন্য হয়, পি এর জন্য হয়, তাহলে এক্স যেখানে আছে এক্স এর জায়গায় পি নিলাম। আচ্ছা এসটা কি, এসটা হচ্ছে স্পিন। স্পিন কত ধরেছি, স্পিন এস 0 ধরেছি, তাহলে 2s প্লাস 1 আমার কি হয়ে যাবে, 1 হয়ে যাবে, তাই জন্য এই উপরে 1 রয়েছে। এই উপরের 1টা কি রিপ্রেজেন্ট করে, মাল্টিপ্লিসিটিকে রিপ্রেজেন্ট করে, মানে কটা পসিবল স্টেট আছে বা কটা পসিবল জে এর ভ্যালু আছে। এটার ক্ষেত্রে দেখো একটাই জে এর ভ্যালু পসিবল, দ্যাট ইজ 1, তাই জন্য দেখো উপরে 1 রয়েছে। আর এটাকে তুমি 2s প্লাস 1 করেও করতে পারো, এস এর জায়গায় 0 বসাও, এখানে আমার এস, এই এস, এস মানে কিন্তু এখানে সাবসেল নয়, কিন্তু এইখানে যে এসটা রয়েছে সেই এসটা কিন্তু স্পিনকে রিপ্রেজেন্ট করে, এই এসটা কিন্তু স্পিনকে রিপ্রেজেন্ট করে, এই এসটা কিন্তু স্পিনকে রিপ্রেজেন্ট করে, নট সাবসেল এস। তো এই এস স্পিনের জায়গায় 0 বসাও, তাহলে তোমার এখানে দেখবে 0 ইন্টু 2 প্লাস 1, দ্যাট ইজ 1, তাহলে এখানে 1 রয়েছে। আর জের ভ্যালু কত আছে, জের ভ্যালু 1, তাহলে এখানটায় 1 রয়েছে। জিনিসটা ক্লিয়ার হলো। এই স্টেট অফ দ্য ইলেকট্রনের কেসটা একটু লিখে রাখো, কিভাবে এই স্টেটটাকে তোমরা রিকগনাইজ করবে সেটা তোমরা লিখে রাখো। আর মাল্টিপ্লিসিটি হচ্ছে 2s প্লাস 1, যেখানে এসটা হচ্ছে স্পিন। এটা বলছে নাম্বার অফ পসিবল স্টেটস, কতগুলো পসিবল স্টেটস আছে, আর সেটা কার উপর ডিপেন্ড করবে, কতগুলো পসিবল জে এর ভ্যালু আছে। এটা একটু পরেই তোমরা বুঝতে পারবে যখন আমি এর পরের কেসটা করব। সেটা কি, যখন s ইকুয়াল টু, এটা তো আমি s ইকুয়াল টু 0 এর জন্য করলাম। এবার s এর তো দুটো ভ্যালু আছে, s এর 0 হতে পারে আবার s এর 1 হতে পারে, তাহলে s এর 1 ভ্যালুর জন্য আমাকে এবার পসিবল স্টেট দেখতে হবে। আচ্ছা এটা লেখা হয়ে গেছে কি, আচ্ছা সবার হয়েছে আশা করি। পরের পেজে গেলাম তাহলে। তাহলে এবার আমরা s ইকুয়াল টু 0 এর জন্য বার করেছি, কারণ দেখো l এর একটাই ভ্যালু, s এর দুটো ভ্যালু, s এর প্রথম ভ্যালুর জন্য বার করা হয়ে গেছে, s এর দ্বিতীয় ভ্যালু 1 এর জন্য এবার আমরা বার করব, ফর s ইকুয়ালস টু 1। এইটা বলবে যদি বুঝতে কোথাও অসুবিধা হয়, খুব মজার জিনিস কিন্তু এটা, ফর s ইকুয়ালস টু 1। 3 pick 1। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর জন্য চলো জে বার করি আগে। আর l তো 1ই রয়েছে, j এর ভ্যালু কত হবে, j এর ভ্যালু কত হবে বলো, l প্লাস s ইকুয়ালস টু l এর ভ্যালু 1 প্লাস s এর ভ্যালু 1। তাহলে j এর কটা পসিবল ভ্যালু হবে বলো, 2 আর 0। 2 2 1 0, 2 1 0। 2 1 কারণ দুটোকে প্লাস করলে 2 হয়, দুটোকে মাইনাস করলে 0 হয়, মাঝখানে একটা ইন্টিজার আছে। যদি আমার মানে একটা কেস হচ্ছে যে দুটো ভেক্টর উল্টো দিকে রয়েছে, অন্য কেসটা দুটো ভেক্টর সেম দিকে রয়েছে, অন্য আরেকটা কেস থার্ড কেস দুটো ভেক্টর একটা অ্যাঙ্গেল করে রয়েছে, কিন্তু অ্যাঙ্গেল করে যাই থাকুক না কেন এটা একটা ইন্টিজারই হবে, তাই জন্য 1। মনে পড়লো আগের দিন এই জিনিসটা বলেছিলাম, মনে পড়লো তো? হ্যাঁ স্যার। আচ্ছা এটা রাখলাম, এই এই জায়গাটা মুছছি না, এটা রাখলাম যাতে মনে পড়ে যায় আবার। তাহলে জেড দুটো, তাহলে জেড তিনটে পসিবল ভ্যালু আছে। হেন্স দ্য পসিবল স্টেটস অফ ইলেকট্রন
states of electron আর আচ্ছা তিনটের ক্ষেত্রেই এল কিন্তু 1 আছে, তিনটের ক্ষেত্রেই এল কিন্তু 1, তার মানে সবগুলো পি স্টেট হবে, কিন্তু তিনখানা পি স্টেট হবে, তাই মাল্টিপ্লিসিটি হয়ে গেল 3। 3p0 3p1 একদম 2 1 0। বুঝতে পারলে? দেখো যে তিনটে ভ্যালু আছে তাই জন্য মাল্টিপ্লিসিটি 3। আর তুমি যদি 2s প্লাস 1 করে দেখো, s এর জায়গায় 1 বসিয়ে দাও, 2 into 1 plus 1 that is equals to 3, তাহলে দেখো মাল্টিপ্লিসিটি 3 হয়ে গেল। ক্লিয়ার? বুঝতে পারলে এটা? তাহলে চলো পরের কেসটায় চলে যাই। for an atom having two active electrons having বলো স্টেট অফ ইলেকট্রনকে হ্যাপাজার্ডলি লেখা যেতে পারে না একটা অর্ডারে সাজিয়ে লিখতে হবে ওই যাও উপরে চেষ্টা করো অর্ডারে লেখার, 2 1 0 অর্ডারে সাজিয়ে লেখাটাই ভালো। আচ্ছা for an atom having two active electrons having L1 equals to 1 and L2 equals to 1, find all the possible terms। বা স্টেটস, যতগুলো পসিবল স্টেটস আছে তোমাকে বার করতে বলছে, যতগুলো হবে। দেখো এখানে কি করেছি, দুটো অ্যাক্টিভ ইলেকট্রন, L equals to 1, L1 equals to 1, L2 equals to 1, দুটোই 1 আছে, অল পসিবল টার্মস বার করো। চলো এটা করা যাক। তো সবার আগে করব কি, আচ্ছা স্পিন দুটো ইলেকট্রন, as there are two electrons, the total spin সবসময় এটাই হবে, total spin will be s equals to s1 plus s2 equals to half plus half, ভেক্টরিক্যালি অ্যাডেড হলে আমার কি হয়ে যাবে, ইকুয়ালস টু 0, 1, সবসময় এটাই হবে, দুটো ভ্যালু হবে স্পিনের, একটা 0 একটা 1, যেহেতু বলে দিয়েছে দুটো তাহলে সবসময় হাফ হবে, হাফ প্লাস হাফ দ্যাট ইজ 0 আর 1, এটা ফিক্সড। এবার এখানে এলটা দেখো, এখানে L1 আর L2 এর ভ্যালু দিয়ে দিয়েছে, L1 বলে দিয়েছে 1, L2 বলে দিয়েছে 1, তাহলে টোটাল L কত হবে, টোটাল অরবিটাল কোয়ান্টাম নাম্বার। পরের পেজে গেলাম, given L1 equals to 1 and L2 equals to 1, thus total orbital quantum number number 1 plus 1 that is equals to 0 1 2। এবার এখানে L এর আমার তিনটে, ঠিক করলাম তো, হ্যাঁ L এর আমার তিনটে ভ্যালু চলে এসেছে, তাহলে এবার তোমাকে পরপর চেক করতে হবে। নাম্বার 1 ফর s equals to 0, s equals to 0 নিলে এবার তুমি L equals to 0 নাও, তাহলে আমার z ভ্যালু কত হয়ে যাচ্ছে, s equals to j equals to 0। তাহলে এটা কি টার্মকে এটা আমাকে কি টার্ম রিপ্রেজেন্ট করছে, হ্যাঁ বলো। এর ক্ষেত্রে s হবে যে x এর মানটা। আচ্ছা তাহলে এখানটায় আমার স্পিন 0 আছে, s 0 আছে, এখানটায় আমার অ্যাকচুয়ালি এটা আমার s টার্ম হচ্ছে, 1s0 1 হবে না, যে এখানটায় আমার হ্যাঁ 1s0, the possible term is
1s 0। এখানে জের একটাই মান হচ্ছে 0, পসিবল টার্ম হচ্ছে 1s 0, কারণ l ইকুয়ালস টু 0 এর জন্য আমার s টার্ম হয়। জের ভ্যালু 0 আর স্পিন s হচ্ছে 0, তাহলে 2s প্লাস 1 1 হবে। ঠিক আছে, তো 1s 0, এটা হচ্ছে পসিবল টার্ম। নেক্সট টার্ম ফর l ইকুয়ালস টু 1, s 0 এর জন্য জের ভ্যালু কি হয়ে যাবে 1 প্লাস 0 দ্যাট ইজ ইকুয়ালস টু 1, 1 প্লাস 0 দ্যাট ইজ ইকুয়ালস টু 1, তাহলে পসিবল টার্ম কি হবে 1s1 না, এখানটায় l খেয়াল করো, l টাকে আমি 1 নিয়েছি, p হবে। p হবে, আর একটাই জের ভ্যালু আছে, তাহলে 1p, আর এখানটায় আবার জের ভ্যালু 1, 1p1, ঠিক আগের কেসটার মতো, রাইট? খেয়াল রাখবে এল এর ভ্যালুটা দেখবে কত আছে, এল অনুযায়ী তোমার টার্মটা হবে, জের ভ্যালুটা নিচে বসবে আর 2s প্লাস 1, s এর ভ্যালু 0 থাকা মানে 2s প্লাস 1 1। এবার থার্ড টার্মটা l ইকুয়ালস টু 2, জের ভ্যালু কি হবে বলো 2 plus 0 that is equals to 2. The possible term is 1d2 1d2। ঠিক আছে, বুঝতে পারলে? এটা আমরা কার জন্য বার করলাম, s equals to 0 এর জন্য বার করলাম। তাহলে একটা জিনিস দেখা যাচ্ছে যে s equals to 0 হলে একটা করে টার্ম পাওয়া যাবে, s যখন 0 হবে তখন আমি একটা করে টার্ম পাবো। নেক্সট এবার আমি চেক করব s equals to 1 এর জন্য তিনটে l এর ভ্যালু, s equals to 1 এর জন্য তিনটে l এর ভ্যালু, তখন তিনটে টার্ম পাওয়া যেতে পারে। চলো পরের পেজে যাই, পরের পেজে গেলাম। হ্যাঁ, এবার for s equals to 1, for s equals to 1 এর জন্য আমার কি হবে, এবার আবার l equals to 0 এর জন্য স্টার্ট করি, l equals to 0, j equals to l plus s equals to কত হবে 0 plus 1 1, পসিবল টার্ম, পসিবল টার্ম কি হবে বলো, l কত আছে 0 আছে, তাহলে s 3s1 3s 1। ঠিক আছে, এক সেকেন্ড দাঁড়াও, 3 হবে কি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, পসিবল টার্ম 3 তো হচ্ছে না, s 1 হচ্ছে, l হচ্ছে 0 1, j এর ভ্যালুটা একটাই হচ্ছে, স্যার 2s প্লাস 1 তো 2s প্লাস 1 হলে তো 3 হয়। হ্যাঁ কিন্তু মাল্টিপ্লিসিটি তো ম্যাচ খাচ্ছে না, তাহলে এখানটায় l হচ্ছে 0, s একটাই টার্ম থাকছে, দাঁড়া এক সেকেন্ড আগেরটা দেখি তো, আগেরটা একটাই টার্ম, মাল্টিপ্লিসিটি একটাই টার্ম আছে, j এর একটাই ভ্যালু আছে, এখানটায় আমার j এর কটা ভ্যালু বেরোচ্ছে 0, s হচ্ছে 1, এই জায়গাটা একটুখানি কনফিউজিং হয়ে গেল, না সেটা বুঝতে পারলাম কিন্তু তা তো হওয়ার কথা নয়। আচ্ছা এটা একটু পরে আমি চেক করে তোমাদের বলবো। l ইকুয়ালস টু 1 এর জন্য আমরা করি আগে, l প্লাস s কি হবে বলো, 0 1 2 0 1 2, তিনটে টার্ম আসছে, l ইকুয়ালস টু 1 মানে হচ্ছে পসিবল টার্মস, পসিবল টার্মস, এক্ষেত্রে আমার কি হচ্ছে পসিবল টার্মস গুলো তিনটে, আচ্ছা l হচ্ছে 1 তার মানে p টার্ম, p 3 2 p3 1 p3 সরি 3 0, এই তিনটে টার্ম আসছে, আগেরটার সাথে ম্যাচ খেলো। আর l ইকুয়ালস টু 2 এর জন্য যে কত হবে 2 প্লাস 1 3, তার মানে 1 2 3, তিনটে হবে, কিভাবে হলো, এটা 2 প্লাস 1, এদের যোগফল হবে 3 আর বিয়োগফল হবে 1, মাঝখানে আছে 2, রাইট? দুটোকে যোগ করলে পাবো 3, দুটোকে বিয়োগ করলে পাবো 1, মাঝখানে একটা ইন্টিজার আছে 2, তাহলে 1 2 3, তিনটে পসিবল ভ্যালু।
রাইট? Yes. তো পসিবল টার্ম এটা আছে L2 মানে ডি, ডি এখানটায় আমার হয়ে যাবে ডি 3 1, ডি 3 2, ডি 3 3। আচ্ছা এই প্রথমটাতে একটু কনফিউশন হচ্ছে, প্রথমের ক্ষেত্রে পসিবল টার্ম এল যেহেতু জিরো, এল জিরো মানে এস হবে, এস এখানে আমার 1 হবে যেটা, কিন্তু জের একটাই ভ্যালু আছে, কিন্তু এখানে এস 3 তো হওয়ার কথা নয়, কিন্তু মাল্টিপ্লিসিটি বলছে 2s প্লাস 1 তো 3 হওয়া উচিত, এই জায়গাটা একটুখানি গন্ডগোল হচ্ছে, জের একটাই ভ্যালু আছে, এই নাকি এই টার্মটা পসিবল হবে না, এটা আমাকে একটুখানি দেখতে হবে, মনে হয় ফার্স্ট এই টার্মটা মেবি পসিবল হবে না। এই টার্মটা নিয়ে আমাকে একটু চেক করে তোমাদের পরে বলতে হবে, কারণ থ্রিটা মাল্টিপ্লিসিটিকে রিপ্রেজেন্ট করে, কতগুলো জে ভ্যালু আছে সেটাকে, এখানে তো একটাই জের ভ্যালু হচ্ছে, এই টার্মটা নিয়ে আমাকে একটুখানি চেক করে দেখতে হবে। যাই হোক, তো বাকিগুলো ঠিক আছে, এল ইকুয়ালস টু 1 আর এল ইকুয়ালস টু 2 এর জন্য বাকিগুলো টার্মসগুলো আমার ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা এইটাকে অর্ডারলি লিখলে ভালো হয়, মানে ডিসেন্ডিং অর্ডারে নর্মালি, মানে থ্রিটা আগে, টুটা তারপর, তারপর 1, ঠিক আছে। আশা করছি হয়েছে এটা সবার। এবার আমরা আসছি পরের কেসটায়, এলএস কাপলিং এন্ড জেজে কাপলিং। এলএস কাপলিং এ এল আর এস ক্যাপিটাল, জেজে কাপলিং এ ছোট হাতের জে, ঠিক আছে। এবার এখানটায় আমরা ধরছি যে ধরো তিনখানা অ্যাক্টিভ ইলেকট্রন আছে, with 3 active electron, এটার ক্ষেত্রে কি হবে দেখো, এস এর ভ্যালু এমন হতে পারে হাফ হতে পারে, হাফ হতে পারে, হাফ হতে পারে, তাহলে একটা হতে পারে 3/2, or or s equals to half, half minus half, তাহলে এটা আমার কত হবে 1/2। তাহলে আমার দুটো পসিবল ভ্যালুজ আছে, একটা 3/2 হতে পারে আর একটা 1/2 হতে পারে এস এর ভ্যালু। ইন দিস কেস দ্য টোটাল স্পিন ইজ হাফ ইন্টিগ্রাল, ঠিক আছে। তো এখানটা ইম্পর্টেন্ট, 3 অ্যাক্টিভ ইলেকট্রন, আচ্ছা নেগেটিভ গুলোকে আমি বাদ রাখছি, খেয়াল রাখবে নেগেটিভ ভ্যালুস গুলোকে আমি বাদ রেখে যদি আমি দেখি, তাহলে আমার দুটো পসিবিলিটিস হতে পারে, একটা আইদার আমার 3/2 হবে যদি তিনজনেই আপ স্পিন থাকে, আর যে কোনো একটা আলাদা স্পিন থাকলে আমার হাফ হয়ে যাবে। এবার অবভিয়াসলি দুটো ডাউন আর একটা হাফ থাকলে মাইনাস হাফ হবে, কিন্তু মাইনাস হাফটা আমরা এখানে মাইনাসের টার্মস গুলো ধরছি না, আমরা শুধু ভ্যালুটা ধরছি, তাহলে 3/2 আর হাফ দুটো পসিবল ভ্যালুস আছে। কিন্তু এখানটা একটা কি জিনিস দেখছি দেখো, স্পিন গুলো কি হবে, হাফ ইন্টিগ্রাল স্পিন হবে। পরের পেজে গেলাম, here the in this case in this case the total speed will be half integral. Hence j values are also half integral. যেহেতু স্পিন গুলো হাফ ইন্টিগ্রাল হচ্ছে, জের ভ্যালু গুলো আমার হাফ ইন্টিগ্রাল হবে। ওকে চলো এবার তাহলে চেক করা যাক। ধরা যাক কনসিডারিং ক্যাপিটাল এল ইকুয়ালস টু 2, ক্যাপিটাল এল, ঠিক আছে, মানে দুটো যোগফল আমি এখানটায় আমি তিনটে স্পিন আমি আলাদা করে চেক করছি না, আমি ধরে নিচ্ছি একটাই আমি ধরে নিচ্ছি যে ক্যাপিটাল এল ইকুয়ালস টু 2, তাহলে জের ভ্যালু কি হতে পারে, কি কি পসিবল ভ্যালুজ আছে বলো।
5/2 আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া, কনসিডারিং এল ইকুয়ালস টু 2 নিলাম, তিনটে কেস ধরছি, অ্যান্ড এস ইকুয়ালস টু 3/2। তাহলে আমার এখানটায় কি হচ্ছে, 2 প্লাস 3/2। এটা আগের দিন বলেছিলাম, এর ক্ষেত্রে আমার 7/2 হতে পারে, 7/2 5/2 আর 1/2 হতে পারে মাঝখানের যতগুলো হাফ ইন্টিগ্রাল আছে, মানে 5/2 3/2, সবাইকে ঢুকিয়ে দেবে। মানে দুটোকে প্লাস করলে যেটা হবে সেটা লিখবে, দুটোকে মাইনাস করলে যেটা হবে সেটা লিখবে, এর মাঝখানে যদি কোনো হাফ ইন্টিগ্রাল থাকে তাদেরকে লিখতে হবে। তাহলে 5/2 আর 3/2 থাকছে, মনে পড়ছে? তাহলে তিনটে পসিবল, তাহলে কি কি আছে, তাহলে আমার এখানটায় কি কি হতে পারে পসিবল কেসেস, তাহলে জের ভ্যালু কি হতে পারে, এটা জের ভ্যালু গুলো বেরোলো, তাহলে আমার এক্ষেত্রে আমার কি হতে পারে, দাস দ্য পসিবল স্টেটস আর টার্মস আর, এখানে এল কত, এল হচ্ছে 2, এল 2 কাকে রিপ্রেজেন্ট করে, ডি স্টেট কে রিপ্রেজেন্ট করে। আর কটা স্টেট আছে দেখো, এস 2 এ থাকার জন্য এস হচ্ছে 3/2, তাহলে 2s+1 কত হচ্ছে, 3+1 4 হয়ে যাচ্ছে, তাহলে চারটে দেখো, এখানে 2s+1 4, আর এখানে আমার চারটে স্টেট আছে, মানে এখানে চারখানা স্টেট থাকছে। তাহলে আমার এটা হয়ে যাবে ডি উপরে 4, এখানে 7/2, ডি 4 5/2, ডি 4 3/2, ডি হাফ, এখানেও ডি 4 হাফ। এইগুলো হচ্ছে চারটে পসিবল স্টেট, এটা হচ্ছে আমার চারটে পসিবল স্টেট, ঠিক? আর কনসিডারিং এল ইকুয়ালস টু 2 অ্যান্ড এস ইকুয়ালস টু হাফ, এটা তোমরা বলো তো কি হবে? টা 5/2 হবে, 3/2 হবে আর হাফ হবে। না, হাফ তো হবে হাফ না। হবে না, কারণ হুম মাইনাস করলে 4 মাইনাস 2 5/2 3/2 হবে, এই দুটোই থাকবে হুম পসিবল টার্মস। এখানেও L2 মানে D আছে, আর এটা 2D 5/2 আর 2D 3/2। তো দেখছো তো যতগুলো পসিবল টার্মস বা যতগুলো জের ভ্যালু আছে ততগুলোই কিন্তু আবার এখানটায় মাল্টিপ্লিসিটি হচ্ছে, তাহলে এটা হচ্ছে আবার পসিবল টার্ম, ঠিক আছে? এই টাইপ অফ কাপলিং যেটা আছে সেটাকে বলা হয় জে জে কাপলিং, এলএস কাপলিং, সরি। তো আচ্ছা, তাহলে এলএস কাপলিং কি হচ্ছে সেটা একটুখানি বলে নিই। where the শর্টে বলে দিচ্ছি, where the individual angular momentums, where the individual orbital quantum numbers orbital quantum numbers orbital quantum numbers and individual spins of the active electrons combined to form total orbital quantum number capital L and total spin quantum number capital S, capital S respectively,
is called LS coupling or JJ coupling or sorry Russell-Saunders coupling. তো যেখানটায় আমার প্রত্যেক ইন্ডিভিজুয়াল ইলেকট্রনস গুলো অ্যাক্টিভ ইলেকট্রনস এর ইন্ডিভিজুয়াল কোয়ান্টাম নাম্বারস গুলো ইন্ডিভিজুয়াল অরবিটাল কোয়ান্টাম নাম্বারস গুলো আর স্পিন কোয়ান্টাম নাম্বারস গুলো যোগ করে টোটাল অরবিটাল কোয়ান্টাম নাম্বার আর টোটাল স্পিন কোয়ান্টাম নাম্বার তৈরি হচ্ছে, সেগুলোকে আমরা বলছি এলএস কাপলিং। আর জেজে কাপলিংটা কি হচ্ছে দেখো, জেজে কাপলিংটা হচ্ছে ফর হেভিয়ার এলিমেন্টস। জেজে কাপলিংটা আমরা পাই হচ্ছে ফর হেভিয়ার এলিমেন্টস। উইথ হেভিয়ার এলিমেন্টস particularly in excited state, the coupling between the various S and L vectors of individual atoms of individual electrons becomes weak, and a tendency to form a small j vector by combining the L and S, small l or small s vectors of each separate atom. For each separate atom, for each separate electrons, not atoms, for each separate electrons is developed. তো সহজ কথায় যে কাপলিং এর স্মল জে আছে, তাহলে এখানে আমার কি হচ্ছে, এগুলো হেভিয়ার এলিমেন্টস যারা এক্সাইটেড স্টেটে থাকে তাদের ক্ষেত্রে হবে। এখানটায় আর টোটাল অরবিটাল আর টোটাল স্পিন নাম্বার তৈরি হচ্ছে না, বরঞ্চ কি হচ্ছে, প্রত্যেক অ্যাটমের যে অ্যাঙ্গুলার মোমেন্টাম আর স্পিন ভেক্টর গুলো রয়েছে তারা যোগ হয়ে একটা ছোট প্রত্যেক ইন্ডিভিজুয়াল ইলেকট্রনের জন্য একটা করে জে ভেক্টর তৈরি করছে, ছোট হাতের জে ভেক্টর। তাহলে দাস ফর ইচ ইলেকট্রন আমরা কি পাবো, দাস ফর ইচ ইলেকট্রন আমরা এরকম পাচ্ছি J1 equals to L1 plus S1, J2 equals to L2 plus S2, এইভাবে চলতে থাকবে। অ্যান্ড ক্যাপিটাল জে যেটা হবে সেটা হচ্ছে আমার এই স্মল j1 প্লাস স্মল j2 প্লাস ডট 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 হতে থাকবে। এটাকে বলা হয়, দিস ইজ known as JJ coupling. ঠিক আছে, প্রত্যেক ইলেকট্রনের ইন্ডিভিজুয়াল অ্যাঙ্গুলার অরবিটাল মোমেন্টাম আর স্পিন মোমেন্টাম যোগ হয়ে একটা যে স্মল জে তৈরি হবে, আর সেই স্মল জে গুলো যোগ হয়ে গিয়ে আমার টোটাল যে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার ক্যাপিটাল জে সেটা তৈরি হবে। বুঝতে পারলে তো ডিফারেন্সটা কি হচ্ছে? এই টাইপের কাপলিং কে বলা হয় জেজে কাপলিং। এলএস কাপলিং এ কি হচ্ছে, এলএস কাপলিং এর মধ্যে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম গুলো যোগ হয়ে সব অরবিটাল কোয়ান্টাম নাম্বার গুলো যোগ হয়ে একটা গোটা অরবিটাল কোয়ান্টাম নাম্বার তৈরি হচ্ছে, আর সব স্পিন গুলো যোগ হয়ে একটা স্পিন কোয়ান্টাম নাম্বার তৈরি হচ্ছে। এই দুটো যোগ করে এল প্লাস এস হচ্ছে, মানে যেটা হচ্ছে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার। কিন্তু এখানে কি হচ্ছে, ইন্ডিভিজুয়াল ইলেকট্রন গুলোর ইন্ডিভিজুয়াল
অরবিটাল মোমেন্টাম, অরবিটাল কোয়ান্টাম নাম্বার আর স্পিন কোয়ান্টাম নাম্বার যোগ হচ্ছে, একটা টোটাল কোয়ান্টাম নাম্বার তৈরি হচ্ছে, সেই টোটাল কোয়ান্টাম নাম্বারটা যোগ হয়ে আমার এই জেটা তৈরি হচ্ছে, টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার। আশা করি বুঝতে পেরেছো। বলো এই জায়গাটা ক্লিয়ার তো? এলএস কাপলিং জে জে কাপলিং কি প্রশ্ন হয়ে আসে বলো, আগের এটা ক্লিয়ার তো? হ্যালো, একটু আওয়াজ দিও। হ্যাঁ হ্যালো, স্যার, হ্যাঁ কিন্তু স্যার অল্প অল্প স্যার, পুরোটা না। তো এটাতে মানে এলএস কাপলিংটাই শুধু মানে সরাসরি ইন্ডিভিজুয়াল অ্যাটম গুলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিম্পল মানে জিনিস। ধরো দুটো ইলেকট্রন আছে, ইলেকট্রন 1, ইলেকট্রন 2। এবার এটার হচ্ছে L1 আর এটার স্পিন হচ্ছে S1, এটার স্পিন হচ্ছে L2, এটার স্পিন হচ্ছে S2। যখন তুমি এলএস কাপলিং করছো তখন তুমি কি করছো, তুমি ক্যাপিটাল এলটা বার করছো L1 প্লাস L2 করে, রাইট? আর ক্যাপিটাল এসটা বার করছো S1 প্লাস S2 করে, আর তারপর তুমি ক্যাপিটাল যেটা বার করছো L প্লাস S করে। এটা হচ্ছে আমার এলএস কাপলিং দুটো ইলেকট্রনের জন্য। কিন্তু যখন তুমি জে জে কাপলিং করছো তখন তুমি কি করছো, তখন তুমি J1 বার করছো ইউজিং L1 প্লাস S1 আর J2 বার করছো ইউজিং L2 প্লাস S2। তারপর কি করছো, তুমি যেটা বার করছো বাই J1 প্লাস J2। এইটাই হচ্ছে এলএস কাপলিং আর জে জে কাপলিং এর মধ্যে তফাৎ। দেখো বুঝতে পারলে কি এবার? হ্যাঁ স্যার, এবার বুঝেছি। তো এই ঘটনাটা মানে বলতে চাইছি যে এবার দেখো এই কাপলিং এর জন্য কিন্তু তোমার জিনিসগুলো মানে স্টেটস গুলো একটু চেঞ্জ হয়ে যেতে পারে, কারণ এগুলো তো ভেক্টরিক্যালি অ্যাড হচ্ছে, ডিপেন্ডিং আপন অ্যাঙ্গুলার কটা কটা ইলেকট্রন রয়েছে, এগুলো তো সব ভেক্টরিক্যালি অ্যাড হচ্ছে। তো এদের ক্ষেত্রে একটুখানি জিনিসগুলো চেঞ্জ হয়ে যাবে দুটো কাপলিং এর জন্য। তো দেখা যায় এলএস কাপলিংটা নর্মালি হয়, কিন্তু হেভিয়ার অ্যাটমস যারা এক্সাইটেড স্টেটে আছে তাদের ক্ষেত্রে আমার তখন এই ইন্ডিভিজুয়াল ইলেকট্রনগুলোর অ্যাঙ্গুলার মোমেন্টাম গুলো উইক হয়ে যায়, তাদের মধ্যে কাপলিংটা হয় না। তখন কি হয়, ইনস্টিড অফ এই ইন্ডিভিজুয়াল ইলেকট্রনস গুলোর সবগুলোর অ্যাঙ্গুলার মোমেন্টাম বা স্পিন কম্বাইন করার থেকে তারা নিজেদের মধ্যে স্পিন আর অ্যাঙ্গুলার মোমেন্টাম কম্বাইন করে প্রত্যেকগুলোর একটা জে ফর্ম করে, একটা স্মল জে অ্যাঙ্গুলার মোমেন্টাম, সরি টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার বা যে কোয়ান্টাম নাম্বার ফর্ম করে, আর সেইগুলো যোগ হয়ে আমার ক্যাপিটাল জে হয়। এই হচ্ছে সিম্পল হিসাব। ঠিক আছে, বলো বুঝতে পারলে কিনা? মানে এই টাইপের কিন্তু অ্যাকচুয়াল ফর্ম হচ্ছে, কারণ এই ধরনের ইয়েটা ফর্ম হওয়ার জন্যই কিন্তু আমরা ওই নানা রকম দেখতে পাচ্ছি, আমরা নানা রকম ওই লাইন্স দেখতে পাচ্ছি, মানে ওই লাইন্স যে তৈরি হচ্ছে মানে স্পেকট্রা গুলো তারা তো এই আলাদা আলাদা, যেমন ধরো এই কথার কথা, এই আমরা যেটা সোডিয়াম ডি লাইনটা দেখলাম, কোথায় গেল সোডিয়াম ডি লাইন? ও ওটা ফার্স্ট পেজে ছিল, হ্যাঁ সোডিয়াম ডি লাইন্স। এই সোডিয়াম ডি লাইন্সটা কিভাবে তৈরি হচ্ছে দেখো, এল এর আলাদা আলাদা ভ্যালুর জন্য, এল এর একটা ভ্যালুর জন্য, সরি এল এর এখানে জে হচ্ছে, এখানে কি টাইপের কাপলিং হচ্ছে, এখানে এল কমা, এখানে কিন্তু অনেকটা দেখাতে গেলে জে জে টাইপ কাপলিং হয়ে যাচ্ছে, কারণ এল এর সাথে এস ডাইরেক্টলি যোগ হচ্ছে। আর এখানে তো তাই হবে, কারণ এখানে সরি এখানে তো সেই কেসই নেই, এখানে তো জে জে কাপলিং এর কেসই নেই। কেন বলো তো? কারণ এখানে তো একটাই ইলেকট্রন আছে, মানে এটা তো সোডিয়াম অ্যাটমের কথা হচ্ছে, এখানে অ্যাক্টিভ ইলেকট্রন একটাই রয়েছে যেটা বাইরের সেলে রয়েছে। কিন্তু এই যে জে জে কাপলিং আর এস এস কাপলিং যেটা রয়েছে, এটা কাদের ক্ষেত্রে হবে? যাদের ক্ষেত্রে একাধিক অ্যাক্টিভ ইলেকট্রনস রয়েছে, যাদের ক্ষেত্রে একাধিক অ্যাক্টিভ ইলেকট্রনস রয়েছে তাদের ক্ষেত্রেই কিন্তু আমার এই এলএস কাপলিং আর জে জে কাপলিং হবে, খেয়াল রাখবে। ঠিক আছে তো? আর এরকম আলাদা আলাদা এনার্জি, পসিবল এনার্জি টার্মস বেরোবে প্রত্যেকগুলোর জন্য, এরকম মানে কোন এনার্জি স্টেটে ইলেকট্রন গুলো রয়েছে, যে আলাদা আলাদা ভ্যালুর জন্য আলাদা আলাদা এরকম এনার্জি স্টেটস থাকবে। মানে ডি এই স্টেটে থাকলে ইলেকট্রনের একরকম এনার্জি, এই স্টেটে থাকলে একরকম ইলেকট্রনের এনার্জি, এই স্টেটে থাকলে আরেক রকম ইলেকট্রনের এনার্জি। জিনিসটা বুঝতে পারলে কিনা বলো? আচ্ছা পলির প্রিন্সিপালটা একটু বলে দিই, লিখিয়ে দিই একটু হালকা করে, কারণ এটাও তো আসে এর মধ্যে। আচ্ছা, পলিজ এক্সক্লুসিভ প্রিন্সিপাল সেটা হচ্ছে no two atoms, no two electrons will have all same quantum numbers. No two electrons in an atom
electrons in an atom can have all the quantum numbers n, l, ml and ms, স্পিন কোয়ান্টাম নাম্বার এখানে ms ধরছি, মানে প্লাস এস আর মাইনাস এস আইডেন্টিক্যাল। এখানে ms টা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা s টাকে, এটা একটা প্লাস এস আর মাইনাস, সরি, একটা প্লাস, একটা মাইনাস হাফ আর একটা প্লাস হাফ, আপ আর ডাউন স্পিন। ওই স্পিনটাকে এখানে আমরা ম্যাগনেটিক স্পিন কোয়ান্টাম নাম্বার ধরা হচ্ছে ms টা, ঠিক আছে? এটাকে এসও ধরতে পারো, অসুবিধা নেই, এসি ধরো, এস না ধরে এসি, একই ব্যাপার, ঠিক আছে? তো এটা হচ্ছে পলিস এক্সক্লুশন প্রিন্সিপাল। আচ্ছা চলো একটা তোমাদের অঙ্ক দেখাই, প্রবলেম দেখাই। এই প্রবলেমটা এটা প্রচুর বার এসেছে প্রিভিয়াস ইয়ারে, এই প্রবলেমটা প্রচুর এসেছে। চার নম্বরের প্রশ্ন, আর এটা মানে 2015-তে এসেছে, 2014-তে, মানে প্রিভিয়াস ইয়ার, মানে এটা অ্যাকচুয়ালি এই থার্ড সেমিস্টারদের, থার্ড ইয়ারদের আসতো। 2015-তে এসেছিল, 2014-তে এসেছে, 2013-তে এসেছে, তিনবার এসেছিল এই জিনিসটা, এই প্রবলেমটা। এই তোমরা এটা করে বলো আমাকে। আচ্ছা এখানটা ওই একটা কেসে গন্ডগোল হতে পারে। চার নম্বরের প্রশ্ন ছিল। ইভেন 13-তেও এসেছিল, দুটোই দিলাম। আহা, 13-তেও এসেছিল, তাও আমি দুটো ইয়ারই দিলাম। করো, করে বলো। আচ্ছা এখানটা ওই একটা গন্ডগোল হতে পারে s ইকুয়ালস টু 0 স্টেটটায়। তোমরা আমার আগে করার চেষ্টা করো, হ্যাঁ?
স্যার তোর জন্য পি হবে। হুম হুম, না না, কোনটা? হ্যাঁ স্যার ঠিক আছে। হ্যাঁ, ডি হবে। ওই একটার ক্ষেত্রেই গন্ডগোল হচ্ছে আগের বারে, এস ইকুয়ালস টু এল ইকুয়ালস টু জিরো, এস ইকুয়ালস টু জিরো, এটা আমাকে একটু চেক করতে হবে যে কি হয়। কারণ ওখানে তো মাল্টিপ্লিসিটির কেসটা গন্ডগোল হচ্ছে। হয়ে গেছে স্যার। হুম, মিলেছে তো? হ্যাঁ পাঁচ চার তিন। ঠিক আছে, তো এরকম ভাবে সিম্পল জিনিস এরকম ভাবে জাস্ট ধরে ধরে করতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এই অবধি গেল। এবার আমরা আসছি পরের পার্টটায়। সবার হয়েছে তো অঙ্কটা? কারোর আশা করি কোনো অসুবিধা নেই। জি ম্যান এফেক্ট, তোমরা একটুখানি না এই চ্যাপ্টার, আমি তো অত ভালোভাবে এবার নোটটা তো দিলাম না, তোমরা একটুখানি এই জিনিসগুলো বইতে একটুখানি দেখো। ঠিক আছে, বইয়ের মধ্যে থেকে একটুখানি দেখো। আচ্ছা, কেসটা হচ্ছে কি, জিম্যান এফেক্টটা কি হচ্ছে, এটা আমরা স্টার্টিং এই আলোচনা করেছিলাম যে জিম্যান এফেক্ট হচ্ছে যে যখন ওই ম্যাগনেট, যখন আমরা একটা এই অ্যাটম থেকে যে একটা স্পেকট্রা বেরোচ্ছে, যেটাকে আমরা প্রিজমে ভাগ করে আমরা দেখতে পারি, যদি আমরা এটাকে এই অ্যাটমটাকে আমি যদি একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখি, তখন কি হয়, স্পেকট্রাগুলোর মধ্যে ভাগ দেখা যায়, এই স্পেকট্রাগুলো ভেঙে যায়। ঠিক আছে তো?
তো নর্মালি এটা হয় কি, এটা এরকম কেস আমরা অ্যাকচুয়ালি যদি আমরা দেখি জিনিসটা অনেকটা এরকম দেখাবে যে ধরো এটা আমার সোর্সটা, এটা হচ্ছে আমার সোর্সটা, এইখানে আমি একটা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করেছি, এখানে আমি একটা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করেছি ধরো এই বরাবর। তাহলে যে বরাবর ম্যাগনেটিক ফিল্ডটা কাজ করছে, স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড, যে বরাবর ম্যাগনেটিক ফিল্ডটা কাজ করছে, আর এটা হচ্ছে আমার সোর্সটা, সোর্স এমিটিং দ্য লাইন স্পেকট্রাম। এই পিকচারটা মাথায় রাখলে তোমরা অনেক কিছু জিনিসটা করতে পারবে ইজিলি। ম্যাগনেটিক ফিল্ড বরাবর মানে ম্যাগনেটিক ফিল্ডের সাথে তুমি ইন প্যারালাল টু দ্য ম্যাগনেটিক ফিল্ড তুমি কি করবে, তুমি দু রকম তুমি সোর্স দেখতে পাবে, দুখানা স্পেকট্রা দেখতে পারবে। লাইটটা দুটো টুকরোয় ভেঙে যাবে, লাইটটা দুটো টুকরোতে ভেঙে যাবে। একটা লাইট হবে, মনে করো অ্যাকচুয়াল যে লাইটটা ছিল সেটা ছিল নিউ, অ্যাকচুয়াল লাইটের যে ফ্রিকোয়েন্সি ছিল সেটা ছিল নিউ। এখন তুমি দুটো ফ্রিকোয়েন্সি দেখবে, একটা হচ্ছে নিউ প্লাস ডেল নিউ, আর একটা দেখবে নিউ মাইনাস ডেল নিউ। এখন দুটো ফ্রিকোয়েন্সি দেখা যাবে, নিউ প্লাস ডেল নিউ আর নিউ মাইনাস ডেল নিউ। ঠিক আছে? তো এটা তুমি যদি দেখো ইন দ্য ডাইরেকশন প্যারালাল টু দ্য ম্যাগনেটিক ফিল্ড, এটা হচ্ছে লঞ্জিটিউডিনাল ভিউ। এই জায়গাটা আমি লিখছি, যেটা হচ্ছে এই যে জায়গাটা তুমি দেখছি এটা হচ্ছে লঞ্জিটিউডিনাল ভিউ। প্যারালাল টু বি, আর এই দুটোই আছে, এই দুটোই কিন্তু আমার সার্কুলারলি পোলারাইজড হবে। এরকম আমি চিহ্নটা আঁকছি, এটা মানে হচ্ছে সার্কুলারলি পোলারাইজড। আচ্ছা, পোলারাইজেশন তোমরা এখনো পড়োনি, পোলারাইজেশন তোমাদের পরের সেমিস্টারে আছে, ইয়েতে ইলেকট্রোম্যাগনেটিক থিওরিতে আছে। সার্কুলারলি পোলারাইজড মানে হচ্ছে পোলারাইজেশন একরকম ব্যাপার হয় যে যে কোনো একটা ওয়েভের ইলেকট্রিক ফিল্ড গুলো একটা প্লেন বরাবর থাকে, তাকে আমরা বলি প্লেন পোলারাইজড। যদি এটা সমবর্তন, তোমরা একটুখানি যদি মনে করার চেষ্টা করো, এটা তোমরা ক্লাস 12-এ পড়েছো অ্যাজ সমবর্তন, পোলারাইজেশন। সেখানে হয় কি যে যদি আমার একটা লাইটের যতগুলো ইলেকট্রিক ফিল্ড গুলো রয়েছে সেইগুলো যদি আমার একটা প্লেন বরাবর থাকে, আবদ্ধ থাকে, সেটাকে আমরা বলি প্লেন পোলারাইজড। আর যদি এই ইলেকট্রিক ফিল্ড গুলো রোটেট করে, তাহলে একটা প্লেন বরাবরই আছে কিন্তু রোটেট করছে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে সার্কুলারলি পোলারাইজড। ঠিক আছে? সমবর্তন একটুখানি পারলে একবার দেখো, মনে পড়ে যাবে। তো যাই হোক, এখানে অতটা ইম্পর্টেন্ট না। তো যদি আমরা লঞ্জিটিউডিনাল ভিউতে দেখি, মানে প্যারালাল টু ম্যাগনেটিক ফিল্ড দেখি, তাহলে আমি কি দেখবো, দুখানা ওই যে লাইনটা ছিল অ্যাকচুয়াল লাইনটা দুটো লাইনে ভাগ হয়ে গেছে। আর যদি আমি পারপেন্ডিকুলার টু ম্যাগনেটিক ফিল্ড, যেটাকে ট্রান্সভার্স ভিউ বলছি, সেটাকে আমরা দেখবো, তখন আমরা কি দেখবো যে লাইনটা যেটা আছে, আলোটা যেটা আছে, সেটা তিনটে লাইনে ভাগ হয়েছে, লাইনটা তিনটে লাইনে ভাগ হয়ে গেছে। একটা নিউ প্লাস ডেল্টা নিউ, অন্যটা নিউ মাইনাস ডেল্টা নিউ। আর এখানে আমার অরিজিনাল যে ফ্রিকোয়েন্সিটা আছে সেটা আমার রয়েছে। ঠিক আছে? এরা সকলে প্লেন পোলারাইজড, এই লাইটগুলো আমার প্লেন পোলারাইজড। প্লেন আবার পোলারাইজেশনের ডাইরেকশনও থাকে। এরা হচ্ছে প্লেন পোলারাইজড। প্লেন পোলারাইজড অ্যাকচুয়ালটার আর পোলারাইজেশনের একটা ডাইরেকশন। যাই হোক, এটা যে আপাতত তোমরা এগুলো পরে বুঝতে পারবে যখন আমি এই পোলারাইজেশন জিনিসটা পড়াবো পরের বার। মানে পোলারাইজেশনটা যেটা রয়েছে, এটা হচ্ছে পোলারাইজেশনের ডাইরেকশন। মানে আমি বলেছিলাম না যে লাইটের যে ইলেকট্রিক ফিল্ড গুলো রয়েছে, কোনো একটা লাইট রে, তার যে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর গুলো,
তারা এই একটা প্লেনে আবদ্ধ থাকবে, সেটাকেই আমরা পোলারাইজ বলছি। এবার এইখানটায় একটা দেখো অ্যারোগুলো স্ট্যান্ডিং রয়েছে, তার মানে, আর এইখানটায় একটা অ্যারো স্ট্রেট রয়েছে, মানে এই দুটোর পোলারাইজেশনের মধ্যে 90 ডিগ্রির তফাৎ আছে। মানে একটার ক্ষেত্রে এরকম পোলারাইজেশন হয়েছে, অন্যটার ক্ষেত্রে এরকম পোলারাইজেশন হয়েছে, 90 ডিগ্রি তফাৎ রয়েছে পোলারাইজেশনের মধ্যে। দুটো লাইটই একটা প্লেন বরাবর আবদ্ধ, কিন্তু এই দুটো প্লেন 90 ডিগ্রিতে রয়েছে, বুঝতে পারলে তো? প্লেন পোলারাইজ কিন্তু 90 ডিগ্রি ডিফারেন্সে, সমবর্তিত আলো। ঠিক আছে? তো যাই হোক, এখানটায় পোলারাইজেশনটা কেসটা ইম্পর্টেন্ট না, এখানটায় এটাকে আমরা বলবো ট্রান্সভার্স ভিউ পারপেন্ডিকুলার টু ম্যাগনেটিক ফিল্ড। ট্রান্সভার্স ভিউ পারপেন্ডিকুলার টু বি। এইটা হচ্ছে জিম্যান এফেক্টের মেন আইডিয়াটা। ঠিক আছে? তো এটা একটুখানি খেয়াল রাখবে, পিকচারটা জিম্যান এফেক্টটা মাথায় থাকবে। ঠিক আছে? তো এটাকে যদি কথায় লিখি, তো লিখছি যে when a source, এখান থেকে তোমরা এই ছবিটা থেকে তোমরা মাথায় রাখতে পারবে, source emitting line spectra is kept in strong magnetic field. When a source emitting line spectra is kept in a strong magnetic field, there is splitting of the spectral lines. লাইন্স গুলো স্প্লিট হয়ে যাবে, দুভাগে ভাগ হয়ে যাবে। ঠিক আছে? তো for any spectral line of frequency mu, doublet স্ট্রাকচার। ডাবলেট স্ট্রাকচার মানে এখানটায় দুখানা তোমরা দেখতে পাবে, দুটো স্পেকট্রাল লাইন দেখতে পাবে। অকার্স, একটা হচ্ছে নিউ প্লাস ডেল নিউ অ্যান্ড নিউ মাইনাস ডেল নিউ, when observed in direction parallel to magnetic field, and triplet structure observed, that is এইটা new plus del new and new minus del new, when observed perpendicular to the magnetic field, when observed in the direction, পরের পেজে গেলাম, parallel to the magnetic field and triplet structure হচ্ছে new plus del new and new minus del new are observed when observed so in the direction perpendicular to the magnetic field, তো জিম্যান এফেক্ট কিন্তু ইম্পর্টেন্ট, প্রশ্ন আছে এখান থেকে। ঠিক আছে? তো আচ্ছা, দ্য শিফট অফ ফ্রিকোয়েন্সি ডেল্টা নিউ, কত পরিমাণ শিফট হয়েছে? শিফট অফ ফ্রিকোয়েন্সি যেটা, এই ডেল্টা নিউ ইকুয়ালস টু ইবি বাই 4 পাই এম। আর আচ্ছা, এর কোনটা কি বুঝতেই পারছো, এটা হচ্ছে ইলেকট্রন চার্জ, ইলেকট্রনিক চার্জ,
এম হচ্ছে ইলেকট্রন মাস, আর বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। এটা হচ্ছে শিফট অফ ফ্রিকোয়েন্সি। এই যে ডেল্টা, এই যে যে ফ্রিকোয়েন্সি নিউ যেটা ছিল, একটু আগের পেজে গেলাম, এই যে ফ্রিকোয়েন্সি নিউটা যে দুভাগে ভেঙে যাচ্ছে, মিউ প্লাস ডেল্টা নিউ আর নিউ, সরি নিউ মাইনাস ডেল্টা নিউ আর নিউ প্লাস ডেল্টা নিউ, এই যে কত পরিমাণ শিফট হয়েছে, এই শিফটটাকেই আমরা এইভাবে বার করতে পারবো, ই বি বাই 4 পাই এম। ওকে, এবার এটার এক্সপ্লেনেশনটা, আচ্ছা এক্সপেরিমেন্টাল সেটআপটা তোমাদের একটুখানি হালকা করে দেখিয়ে দিচ্ছি। এক্সপেরিমেন্টাল সেটআপ লাগে না, তাও একটুখানি, আচ্ছা দরকার নেই, বই থেকে একটু দেখো। নর্মালি লাগে না, একটুখানি তাও একবার বইতে দেখে নিতে পারো। আচ্ছা এটা দরকার নেই, এটা দেখো না, দরকার নেই। ডায়াগ্রামটা একবার দেখে রাখতে পারো, কিন্তু নর্মালি লাগে না এটা, ঠিক আছে। আচ্ছা এক্সপ্লেনেশনটা ইম্পর্টেন্ট, এক্সপ্লেনেশন অফ জিম্যান এফেক্ট। বড় প্রশ্নতে আসতে পারে এটা, এক্সপ্লেন জিম্যান এফেক্ট। ঠিক আছে, তো কি হচ্ছে দেখো, আর এটার পিকচারটাও ইম্পর্টেন্ট। তো আসছি, জিম্যান এফেক্টটা হওয়ার কারণটা হচ্ছে পার্টিকুলারলি যে অ্যাটমের যে মানে ম্যাগনেটিক মোমেন্ট থাকে, অ্যাটম একটা, প্রত্যেক অ্যাটমের একটা ম্যাগনেটিক মোমেন্ট থাকে, এটা আমি তোমাদের বলেছি, মনে পড়ছে? অ্যাটমগুলোর একটা ম্যাগনেটিক মোমেন্ট থাকে মিউএল, মনে পড়ছে? এই হ্যাঁ স্যার। ম্যাগনেটিক মোমেন্ট গুলো রোটেট করে, ম্যাগনেটিক মোমেন্ট গুলো রোটেট করে, এই ম্যাগনেটিক মোমেন্টটা রোটেট করছে। এবার এই ম্যাগনেটিক মোমেন্টটা যদি রোটেট করে গোল হয়ে এরকম ভাবে, বুঝতে পারছো পিকচারটা কি? মানে এই ম্যাগনেটিক মোমেন্টটা এরকম ভাবে রোটেট করছে, মানে একটা পয়েন্টে এই জায়গায় চলে গেছে। এই যে ম্যাগনেটিক মোমেন্টের রোটেশনটা, এইটাকে এবার খেয়াল করো, ম্যাগনেটিক মোমেন্টটা আসছে নর্মালি এই ইলেকট্রনটা রোটেশনের জন্য, ইলেকট্রনের রোটেশনের জন্য ম্যাগনেটিক মোমেন্ট তৈরি হচ্ছে। এবার এই ম্যাগনেটিক মোমেন্টটাও রোটেশন হচ্ছে, তুমি যদি পুরো অ্যাটম বা ইলেকট্রনটাকে দেখো, এটা অনেকটা তোমার লাট্টুর মতো মনে হবে। এই লাট্টু যেটা হয়, লাট্টুগুলো যখন ঘুরে কিরকম, লাট্টুগুলো মানে যদি তোমরা দেখে থাকো, ওরা নর্মালি তো নিজেরা রোটেট করছেই, অনেক সময় তাদের যেই অ্যাক্সিসটা থাকে না, সেই অ্যাক্সিসটাও রোটেট করা শুরু করে দেয়। লাট্টুটা তো নিজে রোটেট করছেই, যদি যদি অ্যাক্সিসটাকে স্ট্রেট থাকে, কথার কথা, প্রথমে প্রথমে তুমি যদি অ্যাক্সিসটা স্ট্রেট থাকে, তখন স্ট্রেট অবস্থায় লাট্টুটা রোটেট করে। আবার একটা টাইম অনেক যা শেষের দিকে অ্যাক্সিসটাই রোটেট করা শুরু করে দেয়, মানে লাট্টুটাও রোটেট করছে আর তার অ্যাক্সিসটাও রোটেট করা শুরু করে দিয়েছে। দেখেছো কি জিনিসটা পড়ে যাওয়ার আগে? হ্যাঁ স্যার, ওই লাস্টের দিকে বেঁকে যায় যেটা। হুম হুম। এই যে টাইপের রোটেশন, যেখানটায় অ্যাক্সিসটা রোটেট করছে, এই টাইপের অ্যাক্সিসটা যেখানে রোটেট করা শুরু করে দিয়েছে, এটাকে বলা হয় প্রেসেশন। এটাকে, এই টাইপের রোটেশনকে বলা হয় প্রিসেশন। ঠিক আছে, তো PRECESSION, মানে যে এখানটায় জিনিসটা এরকম যে কোনো একটা জিনিস রোটেট করছে বলে একটা ভেক্টর জেনারেট হয়েছে, বা একটা অ্যাক্সিস রয়েছে, এই অ্যাক্সিস বরাবর কোনো একটা জিনিস রোটেট করছে। এবার যদি অ্যাক্সিসটাও রোটেট করা শুরু করে, তাহলে তখন এই কম্বাইন্ড রোটেশনটাকে আমরা বলবো প্রিসেশন, যেটা নর্মালি লাট্টুর ক্ষেত্রে দেখা যায়। এটা নিয়ে তোমাদের একটা ক্লাসিক্যাল মেকানিক্স একটা বড় পার্ট আছে, কিন্তু সেগুলো তোমাদের সিলেবাসে নেই বলে করাইনি। ওটা মনে হয় আরবিসি কলেজের যারা আছে তাদের আছে, এই ক্লাসিক্যাল মেকানিক্স প্রিসিশন অফ টর্ক। ওদের তো, ওদের তো রিলেটিভিটি নেই, ওদের ওই জিনিসটা ঢুকিয়ে দিয়েছে। তো এইসব কেসেস গুলো, এগুলো তোমরা এমএসসি তে যদি হয়তো পড়তে পারো। তো এই প্রিসিশন, তো ম্যাগনেটিক মোমেন্টস যেগুলো রয়েছে, এই যে ম্যাগনেটিক মোমেন্টস মিউ বেলটা, সেটা ইন ম্যাগনেটিক ফিল্ড সেই জিনিসটা রোটেট করবে, ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে এই ম্যাগনেটিক মোমেন্টস গুলো অ্যাটমে রোটেট করবে। আর এই রোটেশনের জন্য তারা ম্যাগনেটিক ফিল্ডের সাথে আলাদা আলাদা অ্যাঙ্গেলে অ্যালাইন্ড হয়ে যাবে। আর তার ফলে হবে কি, এই রোটেশনটার জন্য ম্যাগনেটিক যে এই যে
একটা এনার্জি চেঞ্জ হয়ে যাবে। এই যে রোটেশনটা যেটা হবে এই ম্যাগনেটিক মোমেন্টের, তার ফলে ইন ম্যাগনেটিক ফিল্ড, তার ফলে কি হবে, একটা তৈরি হবে, একটা এনার্জি ডিফারেন্স তৈরি হবে। সেই এনার্জি ডিফারেন্স তৈরি হওয়া মানেই খেয়াল করে দেখবে, এনার্জি যেহেতু আমার ফ্রিকোয়েন্সির সাথে প্রপোর্শনাল, প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি, এনার্জি চেঞ্জ হলে একটা ফ্রিকোয়েন্সি চেঞ্জও হবে। সেই ফ্রিকোয়েন্সি চেঞ্জটাই আমরা এখানে দেখতে পাচ্ছি। জিনিসটা বুঝতে পারলে তো? একটা এনার্জি চেঞ্জ দেখা দেবে, সেই এনার্জি চেঞ্জের জন্য এই ফ্রিকোয়েন্সি চেঞ্জটা আমরা দেখতে পাবো। তো চলো একটুখানি লিখিয়ে দিই এই পার্টটা, জিম্যান এফেক্ট কি বলছে। এবার আশা করছি ব্যাপারটা বুঝে গেছো। এবার জাস্ট ক্যালকুলেশনের জিনিস আছে। দ্য ম্যাগনেটিক মোমেন্ট মিউ অফ দ্য অ্যাটমিক ম্যাগনেটস rotates or precess about the field direction, about the field direction aligned at an angle, at a definite angle, aligned at a definite angle with the field, একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে তারা রোটেট করে বা প্রিসেস করে। তার ফলে কি হয়, একটা এনার্জি, এই ইন্টারঅ্যাকশনের জন্য সেই অ্যাটমের একটা এনার্জি চেঞ্জ হয়। এই ইন্টারঅ্যাকশনের জন্য এই অ্যাটমের একটা এনার্জি চেঞ্জ হয়। পরের পেজে গেলাম, কিছু বাকি থাকলে বলো কিন্তু। দ্য চেঞ্জ ইন এনার্জি due to this interaction is ডেল্টা ই চেঞ্জ। কিন্তু এনার্জি তার রয়েছে এখানে, এক্সট্রা এনার্জি যে পরিমাণ এনার্জি চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে মিউ ভেক্টর ইন্টু বি ভেক্টর ডট প্রোডাক্ট হচ্ছে, দ্যাট ইজ ইকুয়ালস টু মিউ এল বি কস থিটা, where theta is the angle between PL and B. PL হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, PL vector and B vector. PL vector is opposite to mu L vector. এটা খেয়াল রাখবে, PL ভেক্টর কিন্তু মিউ এল ভেক্টরের অপোজিটে আছে। প্রথম দিনের পিকচারটা মাথায় রাখবে, এই অ্যাটম যেটা ঘুরছে পিএলটা উপরে কাজ করে আর মিউ এলটা নিচে কাজ করে, পিএল আর মিউ এলটা উল্টো দিকে থাকে। তো এখানটায় থিটাটা হচ্ছে আমার অ্যাঙ্গেল বিটুইন পিএল অ্যান্ড বি, তাই জন্য দেখো মাইনাসটাকে উড়িয়ে দিয়েছি, কারণ পিএল ভেক্টরটা আমার মিউ এল এর উল্টো দিকে কাজ করে। তাহলে আমার এখান থেকে এবার ক্যালকুলেশন, দেয়ারফর ডেল্টা ই ইকুয়ালস টু মিউ এল বি কস থিটা। ঠিক আছে, নাও মিউ এলটা কত, মিউ এলটা হচ্ছে আমার এল ইন্টু মিউ বি, আগের দিনের একদম প্রথম দিনের কনসেপ্ট, এল ইন্টু মিউ বি। এলটা হচ্ছে আমার অরবিটাল মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার, আর বিটা হচ্ছে বোর ম্যাগনেট্রন। এন্ড কস থিটাটা কি, কস থিটাটা আমি একটা ফর্মুলা বলে দিয়েছিলাম, এম এল বাই এল। এলটা হচ্ছে ওই ওরিয়েন্টেশন, এটা দেখবে ওই স্পেস কোয়ান্টাইজেশন, এই ফর্মুলাটা বলেছিলাম। কস থিটা ইকুয়ালস টু এম এল বাই এল, এম এলটা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, এলটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। তাহলে যদি বসিয়ে দিই ডেল্টা ইটা কত বেরোচ্ছে দেখো, ডেল্টা ই ইকুয়ালস টু মিউ এল এর জায়গায় এল মিউ বি বসিয়ে দিই, মিউ বিটা হচ্ছে বোর ম্যাগনেট্রন ইন্টু বি ইন্টু কস থিটার জায়গায় এম এল বাই এল বসিয়ে দিলাম, এম এল বাই এল। সবকিছু মেরে কেটে কত পড়ে থাকলো, ইকুয়ালস টু আমার পড়ে থাকবে হচ্ছে এম এল পড়ে থাকছে, মিউ বি পড়ে থাকছে, বি পড়ে থাকছে, এম এল মিউ বি বি। এটা হচ্ছে আমার চেঞ্জ ইন এনার্জি। এবার চেঞ্জ ইন এনার্জি ইজ অ্যাকচুয়ালি এইচ ইন্টু ডেল্টা নিউ। চেঞ্জ ইন এনার্জি হচ্ছে এইচ ইন্টু ডেল্টা নিউ, দ্যাট ইজ ইকুয়ালস টু মিউ এল, সরি এম এল মিউ বি ইন্টু বি। ওকে, তাহলে ডেল্টা মিউ ইকুয়ালস টু এম এল
ডেল্টা ডেল্টা এল ইকুয়ালস টু এম এল। মান বসিয়ে দিলে আচ্ছা এক সেকেন্ড, এখানটায় এইচটা রাখি আপাতত। মিউ বি এর মানটা বসিয়ে দিই, মিউ এইচ বাই 4 পাই এম, ইএইচ বাই 4 পাই এম। এটা হচ্ছে আমার, খেয়াল করে দেখবে, এটা হচ্ছে আমার এই মিউ বি বা বোর ম্যাগনেটনের ফর্মুলা ইন্টু বি। তাহলে এইচটা যদি আমি কেটে দিই, তাহলে ডেল্টা মিউ ইকুয়ালস টু আমি পাচ্ছি এম এল ইন্টু ই বি বাই 4 পাই এম। এই জিনিসটাকে আমি লিখতে পারি এম এল নিউ এল। স্যার ওখানে কি মিউ বি এর ওই মানে বোর ম্যাগনেটনের ওই ফর্মুলাটা হ্যাঁ বসলেন? হ্যাঁ 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 হ্যাঁ, দেখো এটাই হয়েছিল, ই এইচ কাট বাই 2m ছিল না, এবার 2m এইচ কাটটা জায়গায় এইচ বাই 2 পাই বসিয়ে দাও। বোর ম্যাগনেটন কি ছিল? বোর স্যার ম্যাগনেটন ওটাই ছিল। বাই 2 পাই হুম, টু ই এইচ কাট বাই 2m। এইচ এর জায়গায় এইচ বাই 2 পাই বসাও, তাহলে দেখো এই জিনিসটা চলে আসছে। তাহলে বসিয়ে দিলাম, এইচ এইচ কেটে দিলাম, তাহলে আমি দেখো এই জিনিসটা পাচ্ছি, ডেল্টা মিউ যেটা পাচ্ছি সেটা ইকুয়ালস টু, আচ্ছা এখানটা একটা এখানে এটাকে ডেল্টা এল করে দিচ্ছি, ডেল্টা মিউ এল। এই ডেল্টা মিউ এলটাই হচ্ছে আমার লারমার প্রেসিশন ফ্রিকোয়েন্সি, এটাকে বলা হয়। পরের পেজে যাচ্ছে, আচ্ছা এই অবধি হয়ে গেলে বলো। তো ডেল্টা মিউ ইকুয়ালস টু এম এল, এমএলটা তো একটা মানে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের উপর নির্ভর করছে। এই দেখো এই ডেল্টা মিউ এল আসছে, এই ডেল্টা মিউ এলটা দেখো এর সাথে ম্যাচ খেয়ে গেল, ইবি বাই 4 পাই এম। এই শিফট ইন ফ্রিকোয়েন্সি, জিম্যান এফেক্টের শুরুতে যেটা বললাম, শিফট ইন ফ্রিকোয়েন্সি, এই যে দ্য শিফট ইন ফ্রিকোয়েন্সি ডেল্টা মিউ ইকুয়ালস টু ইবি বাই 4 পাই এম। এইটাই হচ্ছে লারমার প্রেসিশন ফ্রিকোয়েন্সি সমান, এই ডেল্টা মিউ এল এর সমান। ডেল্টা নিউ এল equals to EB by 4 pi m is the Larmor precision frequency. Larmor precisional frequency. আর এই পরিমাণ চেঞ্জই আমার বলতে গেলে ওই জিম্যান এফেক্টের ক্ষেত্রে হচ্ছে। আচ্ছা এবার এখানটায় আমরা আসছি, তাহলে এটা ছিল এক্সপ্লেনেশন। এবার এই পিকচারটা ইম্পর্টেন্ট, এটাই অনেক সময় কোশ্চেন আসে। show the splitting of lines না, এক্সপ্রেশন দ্য ফরমেশন অফ ট্রিপলেট স্ট্রাকচার ইন জিম্যান এফেক্ট, এটা অনেক সময় দেয় 4 নম্বর 5 নম্বর থাকে, 4 to 5, ঠিক আছে। এটা যদি দেয় এই প্রশ্নটা, তাহলে সবার আগে তো করবে কি, সবার আগে এর উপরের পার্টটা যেটা আছে এক্সপ্লেনেশন অফ জিম্যান এফেক্টটা দিবে, এক্সপ্লেনেশন অফ জিম্যান এফেক্টটা দেবে। 5 নম্বর তোদের একটু বেশি লিখতে হবে, এক্সপ্লেনেশন অফ জিম্যান এফেক্টটা দিলে, যেটা উপরে আমি করিয়ে দিলাম সেই জিনিসটা দেওয়ার পর এই ক্যালকুলেশনটা, তারপর এইটা তোমাকে দেখাতে হবে, এই পিকচারটা আঁকতে হবে। হ্যাঁ এক্সপ্লেনেশনটা ওই লারমার প্রেসিশনাল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ফ্রিকোয়েন্সি অবধি, পর্যন্ত দেবো? এই অবধি মানে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হচ্ছে সেই অবধি, এই অবধি দেখাবে। অ্যাকচুয়ালি এটাও এটার পার্ট, গোটাটা এটার পার্ট আর কি। এবার ট্রিপলেট স্ট্রাকচার কিভাবে হচ্ছে সেটা আমরা দেখাবো, এই পিকচারটা আঁকতে হবে, এই পিকচারটা মাথায় রাখতে হবে আর এটা আঁকতে হবে।
এগুলো মাথায় রাখতে হবে। এটা হচ্ছে 6D12 লাইন, আর এটা হচ্ছে 5P11 লাইন। এই দুটো লাইন আছে, এই দুটো লাইন আমার এইভাবে ভেঙে যাচ্ছে। এবার কি করব দেখো, একদম সিম্পল। আচ্ছা, এই উপরের লাইন যেটা আছে 6D12 লাইন যেটা আছে সেটা আমার পাঁচটা লাইনে ভেঙে গেছে। আর 5 1P1 লাইনটা আমার তিনটে লাইনে ভেঙে গেছে, উপরেরটা পাঁচটা, নিচেরটা তিনটে। এবার আচ্ছা, এই প্রত্যেকগুলো ফর ডিফারেন্ট ভ্যালুজ অফ এমএল, এই প্রত্যেকগুলো ফর ডিফারেন্ট ভ্যালুজ অফ এমএল। এমএল এর ভ্যালু, আচ্ছা একটুখানি মনে করে বলো তো, এমএল এর ভ্যালু কার উপর রিপ্রেজেন্ট করে, কার উপর নির্ভর করে? এমএল এর ভ্যালু কোথা থেকে কোথা অবধি যায়? -L থেকে 0 হয়ে ওই +L এল এর অবধি। ভ্যালুর ওপর। -L থেকে +L। আচ্ছা, ডি এর জন্য এল এর ভ্যালু কত? ডি এর জন্য এল এর ভ্যালু কত? ডি স্টেটের জন্য এল এর ভ্যালু কত? ডি এর জন্য -4। না 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 না, ডি 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 ক্যাপিটাল, এই ডি 2, রাইট? তাহলে এবার তুমি বলো এমএল এর কটা পসিবল ভ্যালু আছে? -2, -1। -1, এইটা আমি এখান থেকে 0 দেখাবো। 1 2 -2, সরি, নিচেরটা হলো তাহলে -2, কারণ সব থেকে কম এনার্জি। -2, -1, 0, +1, +2, রাইট? এবার এইটা দেখো, পি পি স্টেটের জন্য এল এর ভ্যালু কত? তাহলে এটা আমার দুটো ভাগে ভাগবে, -1 0 1। বুঝতে পারলে? বুঝতে পারলে তো এই জিনিসটা? এবার জাস্ট প্রত্যেক যে তিনটে, তুমি তিনখানা লাইন নামাবে, নিচের লাইনটা থেকে একদম নিচের লাইন অবধি, সেকেন্ড লাইনটা থেকে সেকেন্ড লাইন অবধি, আর এই থার্ড লাইন থেকে, জিরোথ লাইন থেকে এই লাইন অবধি। এই যে যেটা পেলাম, এই তিনটে যে পাচ্ছি, এই তিনটে আমার রিপ্রেজেন্ট করছে নিউ মাইনাস ডেল্টা নিউকে। বুঝতে পারলে? এই তিনটে লাইন আমার রিপ্রেজেন্ট করছে নিউ মাইনাস ডেল্টা নিউকে। যদি মাঝখানটা থেকে আসে, খেয়াল করো এখানটায় মাঝখানটায় থেকে যদি আসে, মানে মাঝখান মানে কি হচ্ছে, এবার এইখান থেকে তুমি স্টার্ট করো, এখান থেকে নিচে নামলো, মানে -1 থেকে -1 গেছে। খেয়াল করবে, -1 থেকে -1এই গেছে, উপরের স্টেটের -1 থেকে নিচের স্টেটের -1, মানে সেম এমএল ভ্যালুতে যাচ্ছে। তখন আহা, ঠিক আছে? এইটার জন্য এটা আমার অরিজিনাল। আর যদি ওপরের স্টেটটা থেকে আসে, এটা মুখস্থ রাখা সুবিধা, মানে হচ্ছে তোমার স্টার্ট হচ্ছে এইখান থেকে 0 থেকে, তোমার অ্যাকচুয়ালি -1 যাবে, তারপরেরটা +1 থেকে 0-তে যাবে, আর লাস্টটা যেটা আছে সেটা হচ্ছে আমার +2 থেকে আমার +1-এ যাবে। এইটা আমার হচ্ছে অবভিয়াসলি নিউ প্লাস ডেল্টা নিউ স্টেট। এবার এখানে চেঞ্জ অফ এমএল খেয়াল করো, হোয়াট ইজ দ্য চেঞ্জ অফ এমএল? এখানটায় চেঞ্জ অফ এমএল হচ্ছে, এখানে ডেল্টা এমএল হচ্ছে -1, খেয়াল করে দেখবে, ডেল্টা এমএল হচ্ছে -1, এখানে ডেল্টা এমএল হচ্ছে 0, আর এখানে ডেল্টা এমএল হচ্ছে +1। কারণ এখানটায় তুমি খেয়াল করে দেখো, এখানটায় আমার কি হচ্ছে, ডেল্টা এমএল এর ক্ষেত্রে এই জায়গাটা আমি এখানে সাইডে করে দিচ্ছি, এখান থেকে আমার কোন স্টেট থেকে কোন স্টেটে যাচ্ছে দেখো, -2 থেকে -1-এ যাচ্ছে, আর কি -1 থেকে 0-তে যাচ্ছে, আর কি 0 থেকে +1-এ যাচ্ছে, 0 থেকে +1-এ যাচ্ছে। তাই জন্য আমার দেখো প্রথম স্টেটটার জন্য খেয়াল করে দেখো,
এই দেখো -2 থেকে -1 ডিফারেন্স ডেল্টা এমএল কত -1 অ্যাকচুয়ালি। তারপরে এখানটায় দেখো -1 থেকে 0 চেঞ্জ কত ডেল্টা এমএল, চেঞ্জ অফ ডেল্টা এমএল -1। পরেরটা 0 থেকে আমার কোথায় গেল +1, 0 থেকে +1 মানে 0 -1 ডেল্টা এমএল -1 বেরোলো। এইটার ক্ষেত্রে এই তিনটে লাইনের ক্ষেত্রে তুমি খেয়াল করো -1 থেকে -1 ডেল্টা এমএল 0, 0 থেকে 0 ডেল্টা এমএল 0, আর +1 থেকে +1 ডেল্টা এমএল 0। পরেরটা সিমিলারলি তুমি যদি খেয়াল করো এখানটা দেখো 0 থেকে -1 তার মানে 0 মাইনাস অফ -1 +1, +1 থেকে 0 +1, +2 থেকে +1 ডেল্টা এমএল +1। বুঝতে পারলে এই পিকচারটা? এটা মুখস্থ মনে রাখতে পারবে। এই শুধু এই দুটো মাথায় রাখবে, 5p11 আর 6 1d2, 5 1p1 আর 6 1d2। এমএল এর ভ্যালু গুলো রয়েছে, এই তিনটে আমার লাইন যে নামছে সেই অনুযায়ী আমার স্পেকট্রা গুলো হবে। এই পিকচারটা কিন্তু আঁকতে হবে। আচ্ছা, এখানে একটা কথা আমি জাস্ট ছোট্ট করে অ্যাড করে দিই, স্প্লিটিং অফ লাইন্স ছোট্ট করে একটু অ্যাড করে দিচ্ছি। স্প্লিটিং অফ লাইন্স এটা কিসের উপর নির্ভর করছে? ইনটু 2 ইজ গভর্ন বাই দ্য রুল splitting of lines into 2, sorry, splitting of spectral lines into 3 is governed by the rule, রুলটা খেয়াল রাখবে, ডেল্টা এমএল ইকুয়ালস টু 0, +-1। এই রুলের দ্বারা গভর্ন হচ্ছে ডেল্টা এমএল ইকুয়ালস টু 0 +-1। এই যে ডেল্টা এল -1, ডেল্টা এল 0, ডেল্টা এল +1, এই রুলের দ্বারা গভর্ন হচ্ছে। জিনিসটা বুঝতে পারলে? স্প্লিটিং অফ স্পেকট্রাল লাইন্স ইনটু 3 ইজ গভর্ন বাই দ্য রুল ডেল্টা এল ইকুয়ালস টু +-0 and +-1। তো তোমাকে এইভাবে এক্সপ্লেনেশন যদি দেয়, 5 নম্বরের প্রশ্ন যদি আসে, উপরের পার্টটা লিখে দেখাবে যেটা উপরে আমি দেখিয়েছি এই অবধি, তারপর এই পিকচারটা আঁকতে হবে। পিকচারটা কিন্তু ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আমার জিম্যান এফেক্টের কেস। আচ্ছা, এরপর আছে অ্যানোমালাস জিম্যান এফেক্ট আর ল্যান্ডেজি ফ্যাক্টর, খুবই ইম্পর্টেন্ট। আর স্টার্ন-গারল্যাক এক্সপেরিমেন্ট, এটা আমি নেক্সট দিন করাবো। ঠিক আছে, আজকে এই অবধি থাকুক। স্যার বলো। ওই যে